পরে হচ্ছে দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে আগের দিনে আমরা পার্টিকেল ইন এ বক্স তার ফার্স্ট লেকচারটাকে দিয়েছিলাম। পার্টিকেল ইন এ বক্স প্রবলেমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তার প্রবলেমটা কি সেটাকে বলে তার জন্য শোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে সেই শোডিঞ্জার ইকুয়েশনের ডিটেল সলিউশনটাকে করেছিলাম। আর ওয়েভ ফাংশন নিয়ে যা যা ডিসকাশন করা যায় সেই ডিসকাশনগুলো আমরা আগের দিনে বেসিক্যালি শেষ করেছি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের যেটা করতে হবে যে এনার্জি নিয়ে ডিসকাশনটা করতে হবে, মানে ওয়েভ ফাংশন নিয়ে যে ডিসকাশনটা করেছিলাম ওয়েব ফাংশনের ডিসকাশনের মধ্যে হচ্ছে ওয়েব ফাংশনের ছবি ছিল, তার নোড নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, ডিজেনারেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, এবং সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সঙ্গে ঠিক কোথায় কিভাবে তফাৎ আর কি সেসব আলোচনাগুলো করা হয়েছিল। ঠিক আছে, এটা। আচ্ছা, আজকে আমরা যেটা প্রথমেই আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, যেটা হচ্ছে যে ওই এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পি এক্স অ্যাভারেজ, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ এগুলোকে ক্যালকুলেট করে সিগমা সিগমা পি এক্সটাকে করা, এবং সেখান থেকে তোমার আনসারিং প্রিন্সিপালটা স্যাটিসফাইড হচ্ছে কিনা সেটাকে হচ্ছে দেখা। এটা ঠিক আছে। আচ্ছা, অতনু কোন কলেজে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুই কোন কলেজের? আমি নেতাজি নগর ডে কলেজ। আচ্ছা, তুই 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 গ্রুপে অ্যাড হয়েছিস তো? হ্যাঁ, হয়েছিস তো। হ্যাঁ হ্যাঁ, অনলাইন করবো হুম হুম। নেক্সট সেমিস্টার। হ্যাঁ, ঠিক আছে, চলো। যেটা বলছিলাম যে আমি ওই কয়েকটা প্রবলেম দিয়েছিলাম যে এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পি এক্স অ্যাভারেজ, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ এগুলোকে করে আনসার্টেনটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হচ্ছে কিনা সেগুলোকে হচ্ছে দেখা। আচ্ছা, সেই প্রবলেমগুলো আমি করব, করার আগে ওই প্রবলেমগুলো সার্টেনলি করব। হ্যাঁ, বাস ওই প্রবলেমগুলো যখন আমরা অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করেছিলাম পস্টুলেট থ্রোয়ে, মোরালে সেই ধরনের অনেক ক্যালকুলেশন অলরেডি করা হয়ে গেছে। ঠিক আছে, আরেকবার না হয় করার চেষ্টা করা যাবে। আমরা নেক্সট যেটা প্রথমেই করি সেটা হচ্ছে যে তোমার এনার্জি নিয়ে ডিসকাশন। ঠিক আছে, এনার্জি নিয়ে ডিসকাশনসগুলো সেগুলোকে আমাকে করতে হবে, তারপরে কিছু প্রবলেম আমরা করবো। ডিসকাশন অন এনার্জি। তাহলে আমি যেটা করতে চাইছি, পার্টিকেল ইন এ বক্স প্রথমে 1D ছিল, সেটাকে কন্টিনিউ করা হোক, কন্টিনিউ। হ্যাঁ, তাহলে প্রথমেই যেটা করা যাক সেটা হচ্ছে ডিসকাশন অন এনার্জি নিয়ে। তারপরে বেশ কিছু প্রবলেমস আছে, ডিসকাশন অন এনার্জি। আচ্ছা, দেখো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা বা এনার্জি আইগেন ভ্যালুটা কি ছিল? এনার্জি আইগেন ভ্যালু সেটা ই এনটা এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার ছিল, উইথ এন এর ভ্যালুটা 1 2 3 ডট 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 ডট। তাহলে এনার্জিটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। এটা হচ্ছে এনার্জি আইগেন। তাহলে এখান থেকে আমি কতগুলো কথা প্রথমে বলছি। দেখো, প্রথমেই হচ্ছে যে এন, এটা যে কোয়ান্টাম নাম্বার, সেই কোয়ান্টাম নাম্বারে কতগুলো ডিসক্রিট ভ্যালু যেহেতু অ্যালাউড, সেখানে এনার্জির কতগুলো ডিসক্রিট ভ্যালু জাস্ট অ্যালাউড হবে। তার মানে যেহেতু অ্যাজ অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ অফ এনার্জি আর পসিবল, সেখান থেকে বলতে পারি এনার্জি ইজ ডিসক্রিট অর কোয়ান্টাইজড। দেখো, এইখানে যে ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে একটা তুমি তফাৎ পাচ্ছ। ক্লাসিক্যাল যদি ফ্রি পার্টিকেল কনফাইন ইন এ বক্স হতো, তাহলে কিন্তু তার এনার্জিটা তোমার কন্টিনিউয়াস হতো, কারণ মানে বক্সের মধ্যে যে পার্টিকেলটা থাকছে সেই বক্সের মধ্যে পার্টিকেলটা সেটা তো তোমার তার পোটেনশিয়াল এনার্জি কিছু নেই, পুরোটাই কাইনেটিক এনার্জি। আর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার বা পি স্কোয়ার বাই টুয়াইস এম।
এখানে ভেলোসিটি বা মোমেন্টামের যা কিছু ভ্যালু যেহেতু হতে পারে, সেখানে এনার্জিরও যা খুশি ভ্যালু হতে পারে, সেখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এনার্জিটা তোমার হয়ে গেল কন্টিনিউয়াস কোয়ান্টিটি। কিন্তু কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ। এটা প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাকে মাথায় রাখবে। আচ্ছা, সেকেন্ড যেটা দেখা সেটা হচ্ছে এই যে মিনিমাম পসিবল এনার্জি, যেটা মিনিমাম পসিবল এনার্জি দ্যাট ইজ দ্য, একে বলা হয় 0 পয়েন্ট এনার্জি। মিনিমাম পসিবল এনার্জিটাকে বলা হয় 0 পয়েন্ট এনার্জি। মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি, সেটা U1, কারণ কোয়ান্টাম নাম্বার n = 1 থেকে স্টার্ট, n এর ভ্যালু বাড়লে এনার্জিটা বাড়ে। তাহলে n এর যে মিনিমাম ভ্যালু যেহেতু 1, তাহলে এনার্জির মিনিমাম ভ্যালুটা কত হচ্ছে না h²/8mL²। এটা হচ্ছে মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি, যেটা তোমার নন জিরো। দেখো, যদি ক্লাসিক্যাল পার্টিকেল হতো তাহলে তার মিনিমাম পসিবল এনার্জি কিন্তু 0 হতো। এই যে এক্ষেত্রে বললাম না, বক্সের ভেতরে তো শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকবে। এবারে পার্টিকেলটা যখন রেস্টে থাকছে, তখন তার ভেলোসিটি বা মোমেন্টাম 0 বলে কাইনেটিক এনার্জি 0 বা টোটাল এনার্জি 0 হচ্ছে। তাহলে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি, যেটা বেসিক্যালি 0 পয়েন্ট এনার্জি, সেটা হচ্ছে 0। কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি তোমার নন জিরো হচ্ছে। ঠিক আছে? তাই যে মিনিমাম পসিবল এনার্জি তোমার নন জিরো হওয়া, ইট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কারণ মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয়ে যেত, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যেত। The minimum possible energy, that is the 0 point energy, সেটা হচ্ছে তোমার নন জিরো। দিস ইজ consistent with the Heisenberg's uncertainty principle। এটা আচ্ছা, আচ্ছা, এবারে তুমি যদি ধরো এই বিভিন্ন লেভেলের এনার্জিগুলোকে দেখো, এন এর ভ্যালু বসিয়ে, ধরো n = যখন তুমি 1 বসালে, তখন এনার্জিতে E1টা হচ্ছে h²/8mL²। n এর ভ্যালু যখন 2 বসালে, তখন এনার্জিটা বেরোলো কত, 4h²/8mL²। n এর ভ্যালু যখন 3 বেরোলো, তখন এনার্জিটা বেরোলো কত, 9h²/8mL²। বা n = যখন 4 বসাবে, তখন এনার্জিটা বেরোচ্ছে কত, 16h²/8mL², অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে এইখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে যদি তুমি এখানে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা ক্যালকুলেট করো, ধরো n থেকে এই n+1, তাহলে এনার্জি গ্যাপটা যদি ক্যালকুলেট করো, তাহলে এখানে দেখো 2 থেকে 2 আর 1 এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, এটা কত হচ্ছে, 3h²/8mL² হচ্ছে। এখানে দেখো তোমার 3 থেকে 2 এর যে এনার্জি গ্যাপটা, সেটা কত হচ্ছে, 5h²/8mL² হচ্ছে। এই দুটো গ্যাপ দেখো, ডেল্টা ইটা যখন 4 থেকে 3 এর মধ্যে এনার্জি গ্যাপ তুমি দেখছো, এটা 7h²/8mL² হচ্ছে। তার মানে এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে স্পেসিং between two successive energy levels, increases with increase in quantum number. Spacing between two successive energy levels increases with increase in quantum number. পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এটা হচ্ছে, মানে এটা কার জন্য হলো না, ফর পার্টিকেল ইন এ বক্স ইন 1D। এই সিস্টেমের জন্য স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ করছে, ইনক্রিজ ইন কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার তুমি ট্রান্সেকশনাল কোয়ান্টাম নাম্বার তুমি বলতে পারো। আর এই যে ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু সবসময় হয় এরকম নয়। যদি তুমি ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম আমরা যখন পরে পড়বো, তখন দেখবে
যদি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে কিন্তু এই স্পেসিংটা ইকুইপেস্ট হয়, অর্থাৎ দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কনস্ট্যান্ট হয়। তাহলে এক্ষেত্রে স্পেসিং বা এনার্জি লেভেলস ইকুইপেস্ট, ল্যাঙ্গুয়েজ এইভাবে পাল্টে দিই। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর আমরা পরে পড়বো, তোমাদের পরের সেমিস্টার আছে। তাহলে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট, এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট। আবার ধরো ফর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন্স, তাদের ক্ষেত্রে কি হয় জানো তো, পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু কমতে থাকে। এদের ক্ষেত্রে দেখবে স্পেসিং বিটুইন টু successive energy levels decreases with increasing কোয়ান্টাম নাম্বার। তোমরা যখন বোর্ড থিওরি পড়েছো সেখানে তুমি দেখবে যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপগুলো কিন্তু তোমার গ্র্যাজুয়ালি কমতে থাকছে। হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন ওয়ান ইলেকট্রন আয়ন স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ডিক্রিজেস উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে দেখো, মানে আমি কয়েকটা জাস্ট কেস বললাম। তাহলে এই যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ করছে, ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার, আমি কিছু স্পেসিফিক এনার্জি লেভেল লিখে তাদের মধ্যে গ্যাপগুলোকে ক্যালকুলেট করেছি। তার জেনারেল এক্সপ্রেশনটা তুমি কেমন করে ক্যালকুলেট করবে? ধরো আমি যদি এইটাকে জেনারেল এক্সপ্রেশনটাকে বের করি, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, সেটাকে আমি ডেল্টা ই নাম দিচ্ছি। ধরো এন থেকে তুমি ধরো এন প্লাস ওয়ান লেভেলে যাচ্ছে, তাহলে সেটা কি হবে না, এনার্জিটা এন প্লাস ওয়ান লেভেলে কি মাইনাস এনএথ লেভেলের এনার্জিটা কি। আচ্ছা এনএথ লেভেলের এনার্জি যদি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার হয়, তাহলে এন প্লাস ওয়ান লেভেলের এনার্জি কত হবে, এন প্লাস ওয়ান তার স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এটা মাইনাস, এটা কত হয়ে যাচ্ছে দেখো, এন প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কিন্তু ব্যাকেট রয়ে গেল এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে টু এন প্লাস ওয়ান ইন্টু এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, টু এন প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এইটা ঠিক আছে। এটা তাহলে টু এন প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এটা হচ্ছে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা। এবং এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ এন বাড়লে, যেটা এখানে লিখেছি আর কি, স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল থাকলে ইনক্রিজ করছে ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। আচ্ছা আর এই জিনিসগুলোকে যদি তুমি এই ছবিতে দেখাও, ছবিতে লোকে কি করে জানো তো, প্রথমে বক্সটাকে এঁকে নেয়, এগুলো স্ট্যান্ডার্ড টেকনিক আর কি। পরে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন তুমি করবে, তুমি এই বক্সটাকে প্রথমে এঁকে নেবে, এইটা হচ্ছে তোমার এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু এল, এটাকে পোটেনশিয়ালটাকে দেখানোর জন্য আমি করলাম। আর এবারে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এই এন এর ভ্যালু ওয়ান নিলে, এন এর ভ্যালু তুমি দুই নিচ্ছ, এন এর ভ্যালু তুমি তিন নিচ্ছ, এন এর ভ্যালু তুমি চার নিচ্ছ, মানে অ্যাটলিস্ট কোয়ালিটেটিভলি বুঝতে পারছো যে এনার্জিগুলো পরপর পরপর করে বেড়ে গেছে। তাহলে এন ইকুয়াল টু ওয়ান যখন, তার এনার্জিটা ইউ ওয়ান, যেটা এইট স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এখানে এনার্জি ই টু, সেটা হচ্ছে ফোর এইট স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এন যখন থ্রি, ই থ্রিটা হচ্ছে নাইন এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, বা ই ফোর যখন হচ্ছে সেটা হচ্ছে সিক্সটিন এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার অ্যান্ড সো অন। এইরকমভাবে কিন্তু তোমার চলছে, ঠিক আছে, এরকমভাবে তোমার চলছে। তাহলে এখানে এই গ্যাপগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই যে গ্যাপটা, ধরো এই গ্যাপটা তোমার যেখানে থ্রি এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এই গ্যাপটা হয়ে যাচ্ছে ফাইভ এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, এই গ্যাপটা হয়ে যাচ্ছে তোমার সেভেন এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে এনার্জি লেভেল সম্বন্ধে তোমার একটা
পাওয়া গেল, মানে এক্সপ্রেশন পাওয়া গেল। আর এবারে এইটা কিভাবে কাজে লাগছে দেখো, এই যে মডেলটা, এইটা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগে একটা লিনিয়ার কনজুগেটেড পলিন তাদের স্পেকটা বুঝতে। তাহলে এর যে অ্যাপ্লিকেশনসটা পার্টিকুলার বক্সের যে অ্যাপ্লিকেশন যদি তুমি দেখো, অ্যাপ্লিকেশনস অফ পার্টিকেল ইন এ বক্স মডেল, সেই মেজর অ্যাপ্লিকেশনটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেকট্রা অফ, এটা হচ্ছে তোমার ইউভি ভিজিবল স্পেকট্রা আর কি, স্পেকট্রা অফ লিনিয়ার কনজুগেটেড পলিন। লিনিয়ার কনজুগেটেড পলিনের স্পেকট্রাটা এখান থেকে তুমি বুঝতে পারবে। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো একটা লিনিয়ার কনজুগেটেড পলিন তুমি কনসিডার করছো, ধরো এই CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, এইটা। অথবা ধরো তুমি মানে এটা 1-বিউটাডাইন হেক্সাট্রাইনটা তুমি কনসিডার করতে পারো। ধরো এইটা, ধরো 1-5 হেক্সাট্রাইন এক্সেট্রা। আচ্ছা, এবারে এদেরকে তুমি মডেল করবে এখন লিনিয়ার কনজুগেটেড পলিন, দে ক্যান বি মডেল অ্যাজ পার্টিকেল ইন এ বক্স ইন 1D, এইটা দিয়ে। আচ্ছা, এবারে পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে তোমার কি কি লাগবে দেখো, মাসটা লাগবে, মানে মাস অফ দ্য পার্টিকেল লাগে, আর লেন্থ অফ দ্য পার্টিকেল লাগে। তাহলে যেখানে মাসটা কি হবে, মাসটা বেসিক্যালি তোমার মাস অফ ইলেকট্রন। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, যখন লিনিয়ার কনজুগেটেড পলিন তুমি কনসিডার করবে তখন কি হয়, ইলেকট্রনটা ডিলোকালাইজ, তো অর্থাৎ যেটা মুভ করছে যে পার্টিকেলটা সেটা ইলেকট্রনটা, তাহলে এই ইলেকট্রনটা তোমার দেখো এরকম ভাবে তোমার ডিলোকালাইজ সে বেসিক্যালি মুভ করতে পারে। তাহলে এই জন্য আমি লিনিয়ার কনজুগেটেড পলিন যখন করছি সেখানে তোমার ওই ডিলোকালাইজ পাই ইলেকট্রনগুলোকে তুমি ফ্রি পার্টিকেল হিসেবে কনসিডার করছো। সেটা তাহলে মাসটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, যেটা বেসিক্যালি তোমার ME, যেটা 9.11 × 10⁻31 কেজি, এইটা। তারপরে এখানে যেটা দাঁড়াচ্ছে যে এখানে ইলেকট্রনস আর delocalized pi electrons are assumed to be free particle, মানে পার্টিকেলটা ফ্রি। এবারে সাডেনলি যে পাই ইলেকট্রনগুলো ছিল অ্যাবসলিউটলি ফ্রি নয়, কিন্তু এই তারা ডিলোকালাইজ হয়ে যাওয়ার জন্য তার যে বাইন্ডিং এনার্জি সেটা নেগলিজিবলি স্মল, সেই জন্য আমি এই বক্সের ভেতরে মানে সাডেনলি পাই ইলেকট্রনটা মলিকুল থেকে বেরিয়ে যাচ্ছে না, কিন্তু মলিকুলের মধ্যে সে যেহেতু ডিলোকালাইজ খুব ইজিলি এদিক ওদিক করতে পারে বলে আমি ডিলোকালাইজ পাই ইলেকট্রন আর অ্যাজিউম টু বি ফ্রি পার্টিকেল, মানে এটা কিন্তু অ্যাজিউম করে নেওয়া হচ্ছে, অ্যাবসলিউটলি এটা কারেক্ট সেটা নয় এইটা। তাহলে সেখানে তাহলে মাসটাকে এটা কনসিডার করবো, সেটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, সেটা হচ্ছে এইটা। আর বক্স লেন্থ তোমার লাগবে, বক্স লেন্থ এলটা কি হবে, এইটা হচ্ছে বেসিক্যালি লেন্থ অফ দ্য মলিকুল, লেন্থ অফ দ্য মলিকুল। আচ্ছা, এটা অনেক সময় এটা সাপ্লাই করে দেওয়া থাকে, লেন্থ অফ দ্য মলিকুল তুমি কত ধরবে, বক্স লেন্থ কত ধরবে। আর যদি সাপ্লাই না করে দেওয়া থাকে তাহলে ক্যালকুলেশন করে নিতে হয়। আচ্ছা, ক্যালকুলেশনটা করার রাস্তা হচ্ছে এখানে দেখো কটা সিগমা বন্ড আছে দেখতে হবে, এটা হচ্ছে নাম্বার অফ কার্বন কার্বন সিগমা বন্ড, নাম্বার অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর কি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এইটা তাকে গুণ করতে হবে 144 পিকোমিটার দিয়ে, কারণ একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ তো 154 পিকোমিটার, প্লাস হচ্ছে নাম্বার অফ কার্বন কার্বন ডাবল বন্ড, তাকে তোমার 133 পিকোমিটার, কার্বন ডাবল বন্ড কার্বন, তার লেন্থ হচ্ছে এইটা। আর তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি জানো তো, যে এই যে কার্বনের সেন্টার, এই যে কার্বনের সেন্টার পর্যন্ত লেন্থটা ক্যালকুলেট করলে কিন্তু ইলেকট্রনটা কিন্তু ঘুরতে পারে যদি, তাহলে তো সে কার্বনের একটা রেডিয়াস ডান দিকে আর একটা রেডিয়াস বাঁ দিকে আসতে পারে, সেই জন্য এর সঙ্গে কিন্তু 154 পিকোমিটার তোমাকে অ্যাডিশনালি অ্যাড করে নিতে হবে। তো যখন তুমি অ্যাকচুয়ালি বক্স লেন্থটাকে ক্যালকুলেট করবে, তোমার 154 ইন্টু কতগুলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে,
প্লাস হচ্ছে 133 ইন্টু কতগুলো কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং তার সঙ্গে একটা অ্যাডিশনালি 154 পিকোমিটার যোগ করতে হবে বক্স লেন্থটাকে ক্যালকুলেট করার জন্য। তাহলে 154টা কেন অ্যাড করা হচ্ছে সেটা দু রকম করে তুমি ভাবতে পারো। একটা তুমি ভাবতে পারো যে সেটা তোমার এর জন্য, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে একটা ব্যাপার আছে, যেখানে তোমার মানে পার্টিকেলটা ক্লাসিক্যালি ইনঅ্যাক্সেসেবল রিজিয়নে কিছুতে চলে যেতে পারে, অর্থাৎ অ্যাজ ইফ দেওয়ালটা এখানে এবং এখানে যে থাকছে তার বাইরেও পার্টিকেলটা কিছুটা থেকে যেতে পারে। কারণ এটা একটা ইনফাইনাইট ওয়েল তো অ্যাকচুয়ালি নয়, একটা ফাইনাইট ওয়েল, ফাইনাইট বেরিয়ার হলে তার বাইরে তাকে একটুখানি পাওয়ার সম্ভাবনা থাকবে, সেই লেন্থটাকে ইনকর্পোরেট করে নেওয়া হচ্ছে। অথবা তুমি ওই রকম করে যদি না ভাবো যে আমি কার্বনের সেন্টার থেকে কার্বনের সেন্টারের লেন্থ হচ্ছে এই দুটো দিয়ে ক্যালকুলেট করে ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কার্বনের সেন্টারের ডান দিকেও যেতে পারে, কার্বনের সেন্টারের বাঁ দিকেও আসতে পারে। সেই জন্য কার্বনের যে রেডিয়াস 77 পিকোমিটার, এদিকে 77 পিকোমিটার, এদিকে 77 পিকোমিটার, 154 পিকোমিটার তোমাকে অ্যাডিশনালি নিতে হচ্ছে। তো ভালো। আচ্ছা, এবারে দেখো তোমার এই নাম্বার অফ ডিলোকালাইজ পাই ইলেকট্রন এবারে দেখতে হবে। ধরো ফর বিউটেনাইন, ফর 1,3 বিউটেনাইন তোমার নাম্বার অফ ডিলোকালাইজ পাই ইলেকট্রন কতগুলো? নাম্বার অফ ডিলোকালাইজ পাই ইলেকট্রন তোমার 4টে, তাই তো? আচ্ছা, এবারে যেহেতু ইলেকট্রনগুলো ফেরমিয়নস, আওয়া প্রিন্সিপাল, হুনস পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চললে এক একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই তো? তাহলে এবারে ইলেকট্রনগুলোকে যখন তুমি এইখানে এই যে বিভিন্ন লেভেলে রাখার চেষ্টা করবে, তাহলে n=1 এ দুটো ইলেকট্রন থাকবে, n=2 তে হচ্ছে তোমার দুটো ইলেকট্রন থাকবে। মানে যদি ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লেখো, যদি লেখো গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, যদি লেখো, তাহলে সাই 1 এ থাকতে তোমার দুটো ইলেকট্রন আর সাই 2 তে থাকতে তোমার দুটো ইলেকট্রন। হ্যাঁ, মানে সাই 1 মানে হচ্ছে n=1 এর যে করসপন্ডিং অরবিটালটা সেটাকে সাই 1 বলছো, n=2 এর যে অরবিটালটা সেটা হচ্ছে তুমি মানে 2 ধরছো। তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে হাইয়েস্ট অকুপায়েড যদি মলিকুলার অরবিটাল বলে হোমোর এন হচ্ছে তোমার 2, আর লোয়েস্ট আনঅকুপায়েড মলিকুলার অরবিটাল তার এনটা হচ্ছে তোমার 3। মানে অকুপায়েড গুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম এনার্জি সেটাকে হোমো নাম দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 2, আর যেগুলো আনঅকুপায়েড তার মধ্যে যেটা লোয়েস্ট এনার্জি সেটাকে আমি নাম দিচ্ছি লুমো, সেটা হচ্ছে n=3। তাহলে হোমো থেকে লুমো হচ্ছে এইটা, এবং এটাই হচ্ছে লোয়েস্ট এনার্জি ট্রানজিশন দেবে। মানে এই যে দেখবে তোমার সবসময়, তোমরা অলরেডি জানো, হোমো থেকে এই যে লুমো ট্রানজিশন, এইটা হচ্ছে তোমার লোয়েস্ট এনার্জি ট্রানজিশন, মানে এই এনার্জি গ্যাপটা সবচেয়ে কম, লোয়েস্ট এনার্জি ট্রানজিশন। আচ্ছা, আর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন মানে হচ্ছে সে ওয়েভলেন্থের ম্যাক্সিমাম ভ্যালু দেবে, সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। এইটা তাহলে দেখো, তাহলে যদি এই যে ফ্রিকোয়েন্সি লাইট পেলে তোমার ট্রানজিশনটা ঘটবে তার ওয়েভলেন্থ যদি ল্যামডা ম্যাক্স বলো, তাহলে এনার্জিটা কি এই সি বাই ল্যামডা ম্যাক্স, সেটা কি হবে না ডেল্টা ই হবে এই লুমো থেকে হোমো। এই ট্রানজিশনটা হলে যে এনার্জি গ্যাপটা সেটা এইচ সি বাই ল্যামডা ম্যাক্স হবে। এবং এটা কত হবে দেখো, এখানে তুমি যে মানে যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করে দেখেছো অলরেডি, এই যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তুমি ক্যালকুলেট করে দেখেছো, শুধু এখানে এই এন এর জায়গায় হোমোর যে করসপন্ডিং এন সেটা বসাতে হবে, অর্থাৎ 2 বসাতে হবে। মানে আমি তো এখানে এন থেকে n+1 এর মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করেছি, এখানে হোমো থেকে লুমো মানে যে কোয়ান্টাম নাম্বারটা হোমোর করসপন্ডিং কোয়ান্টাম নাম্বারটাকে সেটাকে বসানো, এখানে হোমোর করসপন্ডিং কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2, সেটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাচ্ছে এই পার্টিকুলার কেসে 5h²/8l²। এইটা সেইখান থেকে তুমি ল্যামডা ম্যাক্সটাকে যদি ক্যালকুলেট করে নাও, তো কি দাঁড়াচ্ছে দেখো, এইটা হয়ে যাচ্ছে তোমার মানে ল্যামডা ম্যাক্সটা এদিকে চলে গেল, এইটা আচ্ছা একটা এইচ তোমার দেখো, এইটা হচ্ছে কি, একটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা ম্যাক্স। তাহলে দেখো একটা এইচ তোমার কেটে চলে যাচ্ছে, এই যে একটা এইচ এখান থেকে কেটে চলে গেল, তাহলে ল্যামডা ম্যাক্সটা হয়ে যাচ্ছে তোমার 8ml²c/5 × h। এইটা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্সের এক্সপ্রেশন বেরোচ্ছে এখানে। হ্যাঁ, 8ml² × স্পিড অফ লাইট ডিভাইডেড বাই 5 × h। মানে জেনারেল এক্সপ্রেশনটা কি, জেনারেল এক্সপ্রেশনটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা ম্যাক্স, সেটা হচ্ছে 2n+1 h²/8ml², যেখানে এনটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার
করেসপন্ডিং টু হোমো, কোয়ান্টামটা করেসপন্ডিং টু হোমো, তাহলে সেখান থেকে তুমি ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করলে এটা কি বেরোবে 8 m L² C/12 + 1 × 8। এইটা হচ্ছে তোমার জেনারেল এক্সপ্রেশনটা। এবারে আমাদের এই পার্টিকুলার কেসে এনটা হচ্ছে 2, হ্যাঁ, তার মতো করে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারছো ল্যামডা ম্যাক্স। তো বিউটাডাইনের জন্য তাহলে ল্যামডা ম্যাক্সটাকে বের করতে চাই, তাহলে এমটা হচ্ছে ইলেকট্রনের মাস 9.11 × 10⁻31 কেজি। এলটা হচ্ছে, দেখো এলটা একটুখানি বের করে নিই, এই যে এল এর এক্সপ্রেশন তো এইটা, তাহলে বিউটাডাইনের জন্য এলটা কত হবে, দেখো ফর বিউটাডাইন বক্স লেন্থ এলটা হয়ে যাচ্ছে তোমার 1 × 154, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড একটা আছে, প্লাস 2 × 133, প্লাস একটা অ্যাডিশনালি 154 পিকোমিটার। তাহলে 154 দুবার, 133 দুবার, তাহলে 154 হচ্ছে 308, 308 এখানে হচ্ছে তোমার 266, তারপরে 574 পিকোমিটার। ঠিক আছে, তো এখানে বসাবে এল এর জায়গায় 574 পিকোমিটার, মানে 10⁻12 মিটার, তার স্কোয়ার হয়ে গেল। স্পিড অফ লাইট হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে গেল, এটা ডিভাইডেড বাই 5 × 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এইখান থেকে ল্যামডাটা তোমার মিটারে বেরিয়ে যাবে, হ্যাঁ, আর মিটার থেকে তুমি ওটাকে ন্যানোমিটারে নিয়ে চলে যেতে পারো, এটা উত্তরটা বেরোবে 217.4 ন্যানোমিটার। এটা এবং এই যে রেজাল্টটা, দিস ম্যাচেস ভেরি অ্যাকুরেটলি উইথ দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে দারুণভাবে কিন্তু মিলে যায়। দিস ম্যাচেস ভেরি অ্যাকুরেটলি উইথ দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে কিন্তু এটা দারুণ ভালোভাবে তোমার মিলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে এই যে করসপন্ডিং অ্যাপ্রোচটা, যে পার্টিকুলার বক্স প্রবলেমটাকে ধরে নিয়ে তোমার এই স্পেকট্রাটাকে এক্সপ্লেন করা, এই দুটোকে অনেক সময় বলা হয় FEMO থিওরি। এর ফুল ফর্ম হচ্ছে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি। ফেমো থিওরি মানে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি। এই অ্যাপ্রোচটা হচ্ছে বেসিক্যালি এইটা, এবং এইটার অনেক গন্ডগোল আছে, আমি দেখবো সে লিমিটেশন থেকে পরে। এর পরে যেটা আসে হচ্ছে HMO, যেটা তোমার হুকেল মানে কনজুগেটেড পলিনকে তুমি তো হুকেল মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে ইউজুয়ালি এক্সপ্লেন করো। এটা হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, হ্যাঁ, হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, হোমো মানে HMO আর কি, হ্যাঁ, HMO মানে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি লোকে বেশি ব্যবহার করে, কারণ হুকেল মলিকুলার অরবিটাল থিওরি অনেক বেটার দ্যান ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি। কিন্তু যখন হুকেল মলিকুলার অরবিটাল থিওরির থেকে অনেক সিম্পল মডেল ছিল ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি, মানে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সটা কেমিস্ট্রি থেকে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কোয়ান্টাম কেমিস্ট্রি। এই কোয়ান্টাম কেমিস্ট্রি স্টার্টিং পয়েন্টটা কিন্তু তোমার ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এটাই পরবর্তীকালে তোমার হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, মানে আরো বেটার থিওরি আর কি, সেই থিওরিটা পরে তোমার ডেভেলপ করবে। এটা তাহলে এই এনার্জি দিয়ে যে এক্সপ্রেশনটা তুমি এখান থেকে করতে পারবে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই 1 × 154টা কেন রাখবেন? ওই যে এখানে এই যে বক্স লেন্থ ক্যালকুলেট করার ফর্মুলাটাকে লিখিয়ে দিয়েছি। সেটা কত না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের সঙ্গে 154 গুণ করতে হবে। বিউটাডাইনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কটা, একটা, 1 × 154 হলো। কার্বন কার্বন ডাবল বন্ড কত, দুটো, তাহলে 2 × 133 হলো। তাহলে সেইটা হলো বক্স লেন্থ। আর এই বাঁ দিকে এবং ডান দিকে একটু এক্সট্রা চলে যায় বলে তার জন্য 154 পিকোমিটার এক্সট্রা। তাহলে এইটা হচ্ছে তোদের বক্স লেন্থ ক্যালকুলেশনে। তো বিউটাডাইনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড একটা লিখবে, কার্বন কার্বন ডাবল বন্ড দুটো লিখবে, করে এই ফর্মুলায় বসিয়ে দেবে। ওই ফর্মুলায় বসিয়ে দিলেই তোমার এখান থেকে 574 পিকোমিটার এলো। ঠিক আছে স্যার ওই 154 যেটা লাস্টে যোগ করা হলো, হ্যাঁ, ওইটা কি এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে মানে যোগ করা হয়েছে এরকম?
বলতে পারো এটাকে, এটা বলতে পারো, এটা বেসিক্যালি এই বিউটাডাইন প্রবলেমটাকে ঠিকঠাক করে মেলানোর জন্য 154 পিকোমিটার অ্যাড করা হয়েছে। এটা বলতে পারো, এটা অ্যাড হক অ্যাড করা হয়েছে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা মেলানোর জন্য। কিন্তু তার জাস্টিফিকেশনটা হচ্ছে এই, জাস্টিফিকেশনটা হচ্ছে ধরো ইলেকট্রনটা তো কার্বনকে সেন্টার করে তোমার ঘুরছে। যখন বক্স লেন্থ আমি ক্যালকুলেট করি, টার্মিনাল কার্বনের সেন্টার থেকে আর একটা টার্মিনাল কার্বনের সেন্টার পর্যন্ত দূরত্বটা বক্স লেন্থ আমি ক্যালকুলেট করি। কিন্তু ইলেকট্রনটা তো বেসিক্যালি নিউক্লিয়াসের চারিদিকে যদি ঘোরে, তাহলে এই কার্বন কার্বন সেন্টারের বাইরেও কিন্তু ইলেকট্রনটা তোমার কিছুটা চলে যেতে পারছে, বা ইলেকট্রন ক্লাউডটা তোমার কিছুটা চলে যেতে পারছে। তো সে কতটা চলে যেতে পারছে তুমি ইউজুয়ালি ভাববে হচ্ছে দুটো কার্বনের রেডিয়াস, ডান দিকে আর একটা কার্বনের রেডিয়াস আর বাঁ দিকে আর একটা কার্বনের রেডিয়াস করে 154 পিকোমিটার জুড়ে গেল। এটা একটা লজিক। আচ্ছা, আর একটা লজিক তুমি দিতে পারো, সেটা হচ্ছে এই যে যে আমরা যখন পার্টিকুলার বক্স মডেলটাকে ধরেছিলাম, সেখানে কি হচ্ছে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু এল এতে আর ইনফাইনাইট হাইট এবং ইনফাইনাইট উইথের তোমার বক্স মানে ছিল, বাউন্ডারি ছিল, যেটা পার্টিকেলটা বক্সের মধ্যে থাকতে বক্সের বাইরে পাওয়ার তার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এক্ষেত্রে যেটা হবে যে বেরিয়ার হাইটটা ফাইনাইট, ইনফাইনাইট নয়। তাহলে বেরিয়ার হাইট যদি ফাইনাইট হয়, তাহলে যে জায়গাটা ইউজুয়ালি পার্টিকেলটা থাকার কথা না, সেই জায়গাটাও পার্টিকেলকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি পাওয়া যায়। এই যাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্য তুমি অ্যাকচুয়ালি যতখানি বক্স লেন্থ ভাবছো, তার থেকে তার বাইরেও কিন্তু পার্টিকেলটা কিছুটা চলে যেতে পারবে বলে তোমার কিছুটা অ্যাডিশনাল লেন্থ তোমাকে ইনকর্পোরেট করতে হচ্ছে। মানে এটা তুমি মনে মনে ভাবো, ধরো তুমি ধরো একটা বেঞ্চে বসছো, একটা বেঞ্চে ধরো 3 জন বসতে পারে, ধরে নাও একটা বেঞ্চে তোমার 3 জন প্রপারলি বসতে পারে। রেলের সিটগুলো দেখেছো, যে ট্রেনের, যে লোকাল ট্রেনের সিট টিটগুলো, 3 জন তো বসার জায়গা এক একটা সিটে, 3 জন কি বসে? তুমি তো আসো, তুমি তো কল্যাণী থেকে যখন যাতায়াত করছো রহড়া পর্যন্ত, তুমি কি যখন কখনো বসার যদি চান্স পাও, কল্যাণী লোকাল হলে সার্টেনলি বসার চান্স পাবে, একটু পরে তোমার মনে হয় কি ওই 3 জনের সিটে 3 জন বসো? কজন বসো? হুম, চারজন। 4 জন বসো। চারজন। তো 4 জন যে বসে, কি লাস্টে বাঁদিকে বসছে, তার কি সবটা কি আর এই বেঞ্চের মধ্যে থাকে? তা কিছুটা পোর্শন তো বেঞ্চের বাইরে থাকে, ঠিক আছে? তাহলে কতখানি থাকছে তোমার পুরোটা বসতে যতখানি সময় জায়গা লাগে, তাহলে অর্ধেকটা জায়গা হলে তুমি বেঞ্চে বসতে পারছো, বাকি অর্ধেকটা কিন্তু বেঞ্চের বাইরে বেরিয়ে আসে। এবার দুদিকে যদি বেঞ্চটা ওপেন থাকতো, ট্রেনের সিটগুলো না হয় একদিকটা ক্লোজ একদিকটা ওপেন, দুদিকে তোমার এনগেজ থাকতো, তাহলে কি হতো? ওই বাঁদিকেও একজন ওই অর্ধেকটা দিয়ে বাকি অর্ধেকটা বের করে বসতে পারবে, আর ডান দিকেও একজন অর্ধেকটা দিয়ে অর্ধেকটা বের করে তোমার বসতে পারবে। তার মানে বেসিক্যালি দেখো যে তুমি এই 3 জনের সিটে অ্যাকচুয়ালি 4 জন বসে পড়তে পারছো, মাঝে 2 জন পারফেক্টলি বসে আছে, আর দুপাশে 2 জন অর্ধেকটা বেঞ্চের মধ্যে থাকছে, অর্ধেকটা বাইরে থাকছে। তাহলে এবারে যদি আমি টোটাল লেন্থটাকে ক্যালকুলেট করি, তাহলে কি হচ্ছে, তোমার রেডিয়াসের অর্ধেকটা বেঞ্চের বাইরে চলে এসছে, আর ডান দিকে যে বসে আছে তারও অর্ধেকটা বেঞ্চের বাইরে চলে গেছে। সবটাকে মিলে দুজনের রেডিয়াসের যোগ ফল, অর্থাৎ একটা টোটাল ডায়ামিটার অ্যাডিশনালি তোমাকে যোগ করে দিতে হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা আচ্ছা, দেখো এইটা, এই যে বিউটাডাইনের ক্ষেত্রে রেজাল্টটা যে মিলে গেল, এইখান থেকে তুমি কিছুটা পেতে পারো, যেটাকে বলা হয় তুমি মানে আজীব যেন, মানে তুমি কিছুটা মানে বেশ স্যাটিসফাইড যে বাহ সুন্দরটা মিলে গেল। কিন্তু অত স্যাটিসফাইড হওয়ার কিছু নেই, এটা কিন্তু ভীষণ একটা ক্রুড মডেল। হ্যাঁ, তুমি করো, যদি তুমি আজকে হেক্সা ট্রাইনের ক্ষেত্রে ক্যালকুলেট করো, হেক্সা ট্রাইনের ক্ষেত্রে দেখো CH টু ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, ঠিক আছে? 135 হেক্সা ট্রাইন এর ক্ষেত্রে। আচ্ছা, এর ক্ষেত্রে বক্স লেন্থ যখন ক্যালকুলেট করবে কি হবে, এখানে সিঙ্গেল বন্ড আছে দুটো, তাহলে 2 ইন্টু 154, প্লাস সিঙ্গেল বন্ড আছে দুটো, ডাবল বন্ড আছে তিনটে, 3 ইন্টু 133, প্লাস একটা 154 অ্যাডিশনাল এত পিকোমিটার। এটা ক্যালকুলেট করে বলো কত হচ্ছে, কত হচ্ছে বলো। আমি আর মাথা খাটাচ্ছি না, বলে না কত হচ্ছে। কি হলো, কত? কেউ কি হেল্প করছিস না আমাকেই করতে হবে? স্যার কি 861 বেরোচ্ছে? দেখ মানে যত বেরোবে 861 বেরোচ্ছে তো। দেখো 861 পিকোমিটার, তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু তুমি
ল্যামডা ম্যাক্সটাকে ক্যালকুলেট করো। আচ্ছা, এবারে এন ফর মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফর হোমো কত হবে? এখানে 3 হবে, কারণ এখানে ডিলোকালাইজ পাই ইলেকট্রন তোমার 6টা। তা ডিলোকালাইজ পাই ইলেকট্রন যদি 6টা হয়, n = 1 এর দুটো, n = 2 তে দুটো, n = 3 তে দুটো থাকবে। এন ফর হোমো সেটা হচ্ছে 4, আর এন ফর লুমো যেটা সেটা হচ্ছে তোমার মানে এন ফর হোমো হচ্ছে 3, এন ফর লুমো হচ্ছে তোমার 4। 3 থেকে 4 ট্রানজিশনটা হবে। ল্যামডা ম্যাক্স এর এক্সপ্রেশন যখন তুমি বসাচ্ছ, দেখো এইটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন, 8m² c 8m² c বাই 2n + 1 ইন্টু এইচ। এখানে এনটা হচ্ছে হোমোর করসপন্ডিং কোয়ান্টাম নাম্বারটা, এটা হয়ে যাবে 8m² c বাই এন এর জায়গায় 3 বসাবে, এটা 7 ইন্টু এইচ। তো দেখো আমি 8 করলাম, মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে তোমার 9.11 ইন্টু 10⁻³ কেজি হলো, বক্স লেন্থ হচ্ছে 861 ইন্টু 10⁻12 মিটার, তার স্কোয়ার হলো, স্পিড অফ লাইট 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলো। এইটা তাকে তুমি ভাগ করলে কি দিয়ে? ভাগ করলে হচ্ছে 7 ইন্টু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড দিয়ে। বলো তো এটা কত ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে ন্যানোমিটারের উত্তর বলো। আমি একটুখানি ওয়েট করছি, ন্যানোমিটারের উত্তর মানে উত্তরটা সামথিং ইন্টু 10⁻৯ মিটার বেরোবে। হ্যাঁ, সেটা তাহলে ন্যানোমিটার হয়ে যাবে। করে ন্যানোমিটার উত্তরটা কত হবে আমাকে বলো। স্যার ওই হোমোতে কেন 4টে? মানে এখানে এই যে এনার্জি লেভেলগুলো তো এরকম, এবার টোটাল ডিলোকালাইজ পাই ইলেকট্রন ওখানে কটা আছে? 6টা। তো ডিলোকালাইজ পাই ইলেকট্রন যদি 6টা থাকে, তাহলে n = 1 এ দুটো থাকবে, n = 2 তে দুটো থাকবে, n = 3 তে দুটো থাকবে, 3 দুগুণে 6টা। তাহলে হাইস্ট অকুপাইড মলিকুলার অরবিটালের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হলো? 3 হলো। ঠিক আছে, এবার এইখান থেকে এখানে ট্রানজিশনটা ঘটবে। তাহলে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালের যে করসপন্ডিং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার nটা হচ্ছে 4, আর হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটালের যে কোয়ান্টাম নাম্বার n = তোমার 3। তার মানে লোয়েস্ট এনার্জি ট্রানজিশনটা করতে গেলে 3 থেকে 4 এ ট্রানজিশনটা করছে। হ্যাঁ স্যার। হচ্ছে এটা করলে কোষে বল কত হচ্ছে বল। কে কষবি? সারবি না? কোষে দে, কোষে বল কত বেরোচ্ছে। এই কৌস্তব। স্যার হ্যাঁ, বলছি যে এটা বেরোচ্ছে যে 0.349 ইন্টু 10⁻⁻6। 0.349, তার মানে 349 ন্যানোমিটারের মতো। ঠিক আছে, 349 ন্যানোমিটারের মতো। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে ল্যামডা ম্যাক্সটা 349 ন্যানোমিটার হলো। আচ্ছা, এখানে একটা ট্রেন্ড দেখো, যেটা হচ্ছে যে যে এই কনজুগেটেড পলিনের ক্ষেত্রে উইথ ইনক্রিজ ইন কনজুগেশন, increase in extent of conjugation, with increase in extent of conjugation, মানে উইথ ইনক্রিজ ইন এক্সটেন্ট অফ কনজুগেশন কি হচ্ছে না, দেখো ল্যামডা ম্যাক্স তোমার
ডিক্রিজেস, মানে বিউটাডাইনের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স 217 ন্যানোমিটার ছিল, এখন ল্যামডা ম্যাক্সটা 349 ন্যানোমিটার করে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আসলে এটা হচ্ছে এই যে কিছু কোয়ালিটেটিভ ফিচার, যে ধরো একটা পলিনের যখন কনজুগেশন বাড়বে, কনজুগেশন বাড়ছে মানে হচ্ছে তোমার বেসিক্যালি ইলেকট্রনটা বেশি লেন্থ পর্যন্ত যেতে পারছে। আর যখন বেশি লেন্থ যেতে পারবে তখন দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেটা বেসিক্যালি কমে যায়। দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কি হয়, ওই এল স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো সেই জন্য যখন কনজুগেশনটা বেড়ে যায় তখন ইলেকট্রনটা বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারে, বেশি লেন্থ পর্যন্ত যেতে পারে। আর এর জন্য পার্টিকুলার বক্সের বক্স লেন্থটা বেড়ে যাচ্ছে। আর বক্স লেন্থ যদি বেড়ে যায় তাহলে ল্যামডা ম্যাক্স কিন্তু তোমার, সরি ডিক্রিজেস কেন, ল্যামডা ম্যাক্স ইনক্রিজেস, মানে এনার্জি গ্যাপটা ডিক্রিজ করছে, মানে ল্যামডা ম্যাক্সটা তোমার ইনক্রিজ করছে। আর এবং এর জন্য যেটা হয় যে তুমি যখন মানে মানে ছোট ছোট কনজুগেটেড পলিন তুমি কনসিডার করবে, তার ল্যামডা ম্যাক্সটা ইউভি রিজিয়নে পড়ে, সেখানে তুমি কালার দেখতে পাও না, মানে ট্রান্সপারেন্ট করে একটা সলিউশন তৈরি হয়। এবারে যখন তোমার আস্তে 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 কনজুগেশনটা বেড়ে যায় না, তোমার কালার তৈরি হয়। কালার তৈরি হয় মানে হচ্ছে তখন সেটা ভিজিবল রেঞ্জে চলে আসে। হ্যাঁ, ভিজিবল রেঞ্জে যদি চলে আসে তাহলে মানে যে ইউভি থেকে ওয়েভলেন্থ বেড়ে 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 ভিজিবল রেঞ্জে চলে গেলে তুমি দেখবে ওই বেশ লম্বা কনজুগেটেড পলিনগুলো তার কালার এসে যায় আর কি। এবং এটা পরবর্তীকালে যখন ন্যানো পার্টিকেল বা ন্যানো মেটেরিয়াল নিয়ে তুমি কথাবার্তা বলবে, সেক্ষেত্রে না কালারটা সেটা কিন্তু বেসিক্যালি তোমার এই ল্যামডা দিয়ে তুমি মানে বক্স লেন্থ দিয়ে তুমি মডিফাই করতে পারবে। মানে ন্যানো পার্টিকেলের সাইজ যখন তোমার ধরো ন্যানো পার্টিকেল ন্যানো বক্সের মধ্যে বা ন্যানো কোন একটা পার্টিকেলে তোমার যে ইলেকট্রনটা তার মধ্যে ধরো তুমি ট্র্যাপ করেছো, তো ন্যানো পার্টিকেলের সাইজে কত বেড়ে যাবে তার ল্যামডা ম্যাক্সটা তত বেড়ে যাবে আর কি। ল্যামডা ম্যাক্স তত বেড়ে যাবে মানে সেটা একটা এক রকমের কালার দেখাবে। এই যে কালার মডিউলেশনটা হচ্ছে তোমার বক্স লেন্থটা বা ন্যানো পার্টিকেলের সাইজটা তুমি দিয়ে মেনটেন করতে পারো। এই কোয়ালিটেটিভ ফিচারটা কিন্তু এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। এবং কোনো একটা পলিমার, কনজুগেটেড পলিমার যখন কনসিডার করবে, সেই কনজুগেটেড পলিমারের ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন হয়। যখন তারা বেশ বেশ লম্বা হয়ে যাচ্ছে বলে তারা কিন্তু বেসিক্যালি কালার সাবস্টেন্স তৈরি করতে পারে আর কি। এটা তাহলে বিউটারাইনের ক্ষেত্রে আর হেক্সাটাইনের ক্ষেত্রে আমি পার্টিকুলার বক্স মডেলটাকে কাজে লাগিয়ে ল্যামডা ম্যাক্সের এক্সপ্রেশনটাকে লিখলাম। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে বিউটারাইনের ক্ষেত্রে সুন্দর মিলে যাচ্ছে, এটার ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট ফর 135 হেক্সাট্রাইন theoretical result does not match with the experimental result। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলছে না। আচ্ছা, তোমরা সারমিনারা অ্যাটলিস্ট জানবে, সেটা হচ্ছে যে তোমাদের তো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি অর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে। অর্গানিক স্পেকট্রোস্কোপিতে ইউভি ভিজিবল, আইআর, এনএমআর সব ছিল তো। তাহলে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, আচ্ছা সেখানে একটা উডওয়ার্ড ফিশার রুল নাকি একটা ছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, সেইখানে দেখো এই একটা কার্বন কার্বন কনজুগেশন যদি বাড়ে, ওয়েভলেন্থ কত বাড়ে? 30 বাড়ে, এক্স্যাক্টলি 30 বাড়ে। তাহলে দেখো বিউটাডাইন থেকে তুমি যখন হেক্সাট্রাইনে যাচ্ছ, তাহলে তো তোমার 217টা 247 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়ে গেছে কত, 349। তারপর তুমি পরিষ্কার বুঝতে পারছো যে রেজাল্টটা তুমি মানে যে মডেলটাকে দিয়ে তুমি বিউটাডাইনটাকে বুঝলে, ফরচুনেটলি সেটা কারেক্টলি মিলে গেল। সেটা যখন হেক্সাটাইনের ক্ষেত্রে তুমি দেখাচ্ছ যার ওয়েভলেন্থ 30 ন্যানোমিটার বেড়ে যাওয়ার কথা, এখন দেখো তার বদলে অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে থিওরিটিক্যাল রেজাল্ট এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের মধ্যে দারুণ বেশি মিসম্যাচ হয়ে যাচ্ছে। মানে থিওরিটিক্যাল রেজাল্ট এখানে 349 ন্যানোমিটার, কিন্তু এক্সপেরিমেন্টালি ওটা ওই 247 ন্যানোমিটারের কাছাকাছি কিছু একটা হওয়া উচিত ছিল। এইটা। আচ্ছা, তাহলে এই যে মিসম্যাচটা হলো, মিসম্যাচটা হলো তার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণ হচ্ছে, দেখো এখানে এই যে মানে এই যে মডেলটাকে তুমি ভাবছো, সেই মডেলটা ভীষণ একটা ক্রুড মডেল। মডেলটা ক্রুড মডেল কেন, মানে প্রথম কথা ইলেকট্রনটাকে ফ্রি ধরে নেওয়া হচ্ছে, সত্যি কথা ইলেকট্রনটা ফ্রি নয়। আচ্ছা, মলিকুলটা তুমি একদম একটা মানে ওয়ান ডাইমেনশনাল তুমি কনসিডার করেছো, কিন্তু তোমার হাইব্রিডাইজেশন ক্লিয়ারলি মানে কি বলে দিচ্ছে যে একটা বিউটাডাইন বা হেক্সাটাইন এই ধরনের কনজুগেটেড পলিগুলো কিন্তু জিগজ্যাগ স্ট্রাকচার হবে। কারণ এটা তো বন্ড অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি না, বন্ড অ্যাঙ্গেল তো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল জিগজ্যাগ স্ট্রাকচার, তাহলে লিনিয়ার স্ট্রাকচার তাদের নয়। তারপরে ধরো এখানে ইলেকট্রন ইলেকট্রন কোরিলেশন আছে, এটা মেনি ইলেকট্রন প্রবলেম, তো ইলেকট্রনের কোলিশন হচ্ছে, সেগুলোকে ভাবা হচ্ছে না। স্পিন অরবিট কাপলিং আছে, সেগুলোকে ভাবা হচ্ছে না। তারপরে যে 154 পিকোমিটারটা, সেটা না হয়
বিউটারাইনের ক্ষেত্রে ওরকম করে অ্যাডক ওয়েতে নিয়ে নিয়ে জাস্ট মিলে গেল, হেক্সাটাইনের ক্ষেত্রে কিন্তু ওটা মিলছে না, সেটা তোমাকে জাস্ট অন্যভাবে দেখতে হবে। হুম। তাহলে এই যে অনেকগুলো ব্যাপার আছে, যে ব্যাপারগুলো কিন্তু তোমাকে ওই ইনকর্পোরেট করতে হবে, করলে তুমি আরেকটু বেটার মডেল পেতে পারো। তাহলে যেটা হচ্ছে যে এই মডেলটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলবে এর কোনো বাধ্যবাধকতা নেই, তার কারণটা এটা ভীষণ একটা ক্রুড মডেল। কিন্তু এই মডেলটা বা ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি যেটা বিউটি, সেটা হচ্ছে একটা সিম্পল একটা মানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল প্রবলেম দ্যাট অ্যাকচুয়ালি ক্যান এক্সপ্লেন অ্যাট লিস্ট কোয়ালিটেটিভলি দ্য এক্সপেরিমেন্টাল ইন্ডিভিজুয়াল স্পেকট্রাম অফ এ লিনিয়ার কনজুগেটেড পলিগন। তার মানে এই যে এতদিন ধরে আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, যেটা কিছুটা বোরিং, যে কেন পড়ছি, কি ধারা ইত্যাদি ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি রিয়েল কেমিস্ট্রিকে এক্সপ্লেন করতে পারে, তার একটা প্রথম যেটা মডেল আর কি, সেই মডেলটা হচ্ছে এইটা। এবং এইটাই তো পরবর্তীকালে ডেভেলপ করছে, হুকেল মলিকুলার অরবিটাল থিওরি চলছে, প্যারিসার পোপেল মডেল, প্যারিসার পার পোপেল মডেল চলছে, যেটা বেসিক্যালি সব এগুলো সব সেমি এম্পিরিক্যাল। তারপর তোমার এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল সব কিছু আসবে টাসবে করে। এখন দেখো তোমার স্পেকট্রোস্কোপি বলো বা তোমার এই ধরনের যে কোনো জিনিস তোমার এক্সাক্ট মানে কোয়ান্টাম মেকানিক্যালি বিভিন্ন মডেল করে বা সিমুলেশন করে কিন্তু যা করার চেষ্টা করা। তার জন্য অনেক অ্যাবিনিসিও এবং অনেক অ্যাপ্রক্সিমেট কোয়ান্টাম মেকানিক্যাল মেথড বা সফটওয়্যার এক্সিস্ট করে, গেমেস, গসিয়ান, মলফ্রো, ইত্যাদি 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 আর কি। সেখানে ডেনসিটি ফাংশনাল মেথড, কাপেল ক্লাস্টার মেথড, কনফিগারেশন ইন্টারাকশন মেথড, হার্টলি-ফগ মেথড, কমপ্লিট অ্যাক্টিভ স্পেস পারটারবেশন থিওরি মেথড, ইত্যাদি ইত্যাদি, কমপ্লিট অ্যাক্টিভ স্পেস সেলফ কনসিস্টেন্ট ফিল্ড থিওরি মেথড, প্রচুর রকমের ডিএফটি ডেনসিটি ফাংশনাল থিওরি মেথড, এগুলোকে কাজে লাগিয়ে তোমাকে লোকে অ্যাকচুয়ালি রিয়েল কেমিস্ট্রিটাকে করে। মানে যারা পরবর্তীকালে কম্পিউটেশনাল কেমিস্ট্রি বা কোয়ান্টাম কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি কাজকর্ম করবে, তাদের কিন্তু স্টার্টিংটা জার্নিটা কিন্তু এই জায়গা থেকে তোমার স্টার্ট হতে পারে। ঠিক আছে, হলো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এইটা তাহলে এইটা হচ্ছে তোমার এর অ্যাপ্লিকেশনের মধ্যে পড়লো। আচ্ছা, আর এবারে আমি একটুখানি ফিরে আসি। ফিরে এসে আমার কিছু কিছু প্রবলেম অ্যাকচুয়ালি ডিসকাস করে নেওয়ার দরকার পড়ে, সেইগুলোকে পরপর করে আমি করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে পার্টিকেল বক্সের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনগুলো, সেই ওয়েভ ফাংশনগুলো নর্মালাইজড এবং তারা যে অর্থোগোনাল, সেইটা একটুখানি দেখানোর দরকার পড়ে। তাহলে সেগুলো আমি পরপর পরপর করে তোমার দেখাচ্ছি। যে ফর particle in a box in 1D, wave functions are wave functions are না করে wave function form লিখি, wave function form an orthonormal set। মানে ওয়েভ ফাংশনগুলো তারা প্রত্যেকে নর্মালাইজ এবং একে অপরের সঙ্গে অর্থোগোনাল, এইটা আমাকে দেখাতে হবে অর্থোনর্মাল সেট তৈরি করছে মানে। আচ্ছা, তার জন্য আমি কি করছি দেখো, তুমি জাস্ট একবারে লিখছি ইন্টিগ্রাল ওভার অল স্পেস, তাহলে প্রথমে সাই এন স্টার সাই এন বিটা, এটাকে করবো, এটা যদি 1 হয় তাহলে সেটা নর্মালাইজড হবে। তো এই পার্টিকুলার কেসে এইটা লিখতে হবে কি ইন্টিগ্রাল 0 থেকে এল, ইন্টিগ্রাল 0 থেকে এল, এইটা তোমার রুট ওভার অফ 2 বাই এল ইন্টু সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এটা হলো ওয়েভ ফাংশনটা। আর এখানে রুট ওভার অফ 2 বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এইটা তার কমপ্লেক্স কনজুগেটটা নিলাম ইন্টু ডিএক্স। এখানে অল স্পেস মানে পার্টিকেলটা কিন্তু বক্সের মধ্যেই থাকছে, এটা 0 থেকে এল অবধি। তো এটা কি করলাম দেখো, 1 বাই এলটা বাইরে বসিয়ে দাও, 0 থেকে এল হলো, এটা হয়ে গেল 2 সাইন স্কোয়ার এন পাই বাই এল ইন্টু এক্স ইন্টু ডিএক্স। 1 বাই এল হলো 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা, ইন্টিগ্রাল 0 থেকে এল অবধি 1 ওভার এল। আচ্ছা, এইটা দেখো যখন তুমি করছো, এই এই ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হবে, মাইনাস কস এর ইন্টিগ্রেশন করলে সাইন 2n পাই বাই এল ইন্টু এক্স বাই 2n পাই বাই এল, লিমিটটা বসে গেল কত, 0 থেকে এল অবধি। এটা 1 ওভার এল হলো, এই এলটা এখানে, এই এলটা এখানে বসলে এল হলো, এলটা এখানে বসালে এল এল কেটে গিয়ে সাইন 2n পাই, সেটা হচ্ছে তোমার 0 হচ্ছে,
মাইনাস 0 বসালে হচ্ছে তোমার 0, আর এ বসালে তোমার 0। এটা মানে দেখো এল কেটে গেল, তোমার 1 বেরিয়ে গেল। তার মানে বোঝা গেল ওয়েভ ফাংশনটা নর্মালাইজ। মানে এটা ইমপ্লাই করলো কি, ওয়েভ ফাংশন ইমপ্লাই করলো সাই এন ইজ নর্মালাইজ। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশনগুলো অর্থোগোনালও তোমার দেখাতে হবে। তাহলে অর্থোগোনালিটি দেখানোর জন্য তোমাকে কি করতে হচ্ছে, যেটা করতে হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এম স্টার সাই এন ডিটাটা তোমায় করতে হবে। এটা হয়ে যাবে কত, ইন্টিগ্রাল 0 থেকে এল √2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এই একটা পার্ট। এটা হবে √2/l সাইন এম পাই বাই এল ইন্টু এক্স, এইটা মানে একটা কোয়ান্টাম নাম্বার আমি এম ধরছি, একটা কোয়ান্টাম নাম্বার এন ধরছি। এটা দুটো ডিফারেন্ট ফাংশন হতে হবে অর্থোগোনালিটি দেখানোর জন্য। এটা 1/l হলো ইন্টিগ্রাল 0 থেকে এল, এটা হচ্ছে কত, 2 সাইন এম পাই বাই এল ইন্টু এক্স ইন্টু সাইন এন পাই বাই এল ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এটা 1/l হচ্ছে, প্লাস 2 সাইন এ কস বি মানে কত হচ্ছে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এটা ইন্টিগ্রাল 0 থেকে এল ডিএক্স। এটা cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এবারে দেখো এটা 1/l হলো। আচ্ছা, এবারে দেখো এই যে মানে এটা সাইন 2 সাইন এ সাইন বি ফর্মুলাতে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এবার আমি ইন্টিগ্রেশনটা যখন করছি, এটা হবে সাইন m মাইনাস n ইন্টু পাই বাই এল ইন্টু এক্স বাই m মাইনাস n ইন্টু পাই বাই এল। এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন m প্লাস n পাই বাই এল ইন্টু এক্স বাই m প্লাস n ইন্টু পাই বাই এল। তার লিমিটটা বসছে কত না, 0 থেকে এল অব্দি। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল রাখবে যে এমটা কিন্তু নট ইকুয়াল টু এন। হ্যাঁ, কারণ এম ইকুয়াল টু এন হলে ডিনোমিনেটরটা মানে 0/0 ফর্ম টর্ম এইসব চলে আসবে, ঝামেলা। এখানে কিন্তু আমি অর্থোগোনালিটি যখন চেক করছি তখন এম নট ইকুয়াল টু এন, এম ইকুয়াল টু এন হলে আমি আগে অলরেডি করেছি। আর এবারে দেখো, যেহেতু এম অ্যান্ড এন আর ইন্টিজার্স, তাহলে এম মাইনাস এন অ্যান্ড এম প্লাস এন আর অলসো ইন্টিজার্স। এম মাইনাস এন আর এম প্লাস এন তারাও ইন্টিজার। ঠিক আছে, এম মাইনাস এন আর এম প্লাস এন আর অলসো ইন্টিজার। এটা তাহলে এবারে দেখো, তুমি যখন এল বসাচ্ছ, এল বসালে এটা সাইন সামাও ইন্টিগ্রাল ইন্টু পাই, সেটা 0, আর 0 বসালে তো 0 হচ্ছে, তাহলে ওভারঅল জিনিসটা তোমার 0 বেরিয়ে গেল। তাহলে দেখো বোঝা যাচ্ছে ওয়েভ ফাংশনগুলো হচ্ছে অর্থোগোনাল। তার মানে ক্লিয়ারলি তুমি যেটা দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই সাই এম স্টার সাই এন ডিটা, এটা বেসিক্যালি কনেকার ডেল্টা হয়ে গেল। কনেকার ডেল্টার ভ্যালু 0 হবে যখন, আচ্ছা, ইকুয়াল টু 1 হবে যখন এম ইকুয়াল টু এন, আর 0 হবে যখন এম নট ইকুয়াল টু এন। এটা ইকুয়াল টু 1 হচ্ছে হোয়েন এম ইকুয়াল টু এন, ইকুয়াল টু 0 হচ্ছে হোয়েন এম নট ইকুয়াল টু এন। তার মানে বোঝা গেল যে এইটা যদি ডেল্টা এম এন হয়, এটাকে বলে ক্রনেকার ডেল্টা। তা বোঝা যাচ্ছে এটা হচ্ছে অর্থোনর্মাল সেট তৈরি করছে। মানে ক্লিয়ারলি the wave functions for particle in a box in 1D form an orthonormal set, form an orthonormal set. So clearly the wave functions for particle in a box in 1D form an orthonormal set. Okay? বুঝছেন? বুঝতে পারলেন?
ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ভালো। আচ্ছা, এবারে দেখো, এক সেকেন্ড, একজন দেখো, নেক্সট যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে যে, যেটা আচ্ছা আচ্ছা, ওই বিদিশা আছিস তো, বিদিশা তোরা কে ওই অফলাইনে একদিন কোয়ান্টাম মেকানিক্স এই পার্টিকেলের বক্সের কিছুটা পড়িয়েছিলাম, সেই দিন কে ছিলি রে? তোদের মধ্যে কেউ আছিস? স্যার আমি তো অফলাইন যাই না। তুই না, মানে তোদের মধ্যে, মানে যারা এখন ক্লাস করছে তাদের মধ্যে কেউ কি ছিলি? ওই উত্তরপাড়া কলেজে ওরা সব এসেছিল সেদিন, মানে ভিসি কলেজের এরা সুব্রত টুব্রত ওরা এসেছিল। তুই নেই না? না স্যার আমি তুই না সুব্রত, মানে ফোর্থ সেমিস্টারে সুব্রত, ফিফথ সেমিস্টার। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে, আচ্ছা নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে তোমার, এটা আসলে ওই ওদের ব্যাচে ভালো করে করিয়েছিলাম, সেই ক্লাসটাকে যদি একটা ওই মানে ছবি তুলে কাজ পাঠিয়ে দিত তাহলে আমার কাজটা অনেক কমে যেত আর কি। হ্যাঁ, সেটা ব্যাপার হচ্ছে যে যে পার্টিকুলার, আচ্ছা আমি ওইটা না হয় পরে আসছে, ওটা আগের দিনের প্রবলেম হিসেবে দিয়েছিলাম। ওটা নিশ্চয়ই ছেলেদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না, বইও খুব ক্লিয়ারলি করে দেওয়া আছে, আর একটা অফলাইন ক্লাস একটা করিয়েও ছিলাম। আচ্ছা, নেক্সট একটা জিনিস দেখো, তোমার আমরা যখন পার্টিকুলার বক্স প্রবলেমটাকে করেছিলাম, মানে যেগুলো নতুন জিনিস সেগুলো একটু এখানে আগে করিয়ে দিই, তারপর না ওগুলো আসছে। তখন দেখো পার্টিকুলার বক্স প্রবলেমটাকে করিয়েছিলাম, তখন সিচুয়েশনটা এইটাকে করা হয়েছে, এটা এক্স ইকাল টু জিরো, এটা এক্স ইকাল টু এল, বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি জিরো, আর বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জি তোমার ইনফিনিটি, ইনফিনিটি, এটা ঠিক আছে। আচ্ছা এবারে ধরো ওই একই প্রবলেম, কিন্তু বাউন্ডারিটাকে এখন এইরকম ভাবে করা হচ্ছে যে মাঝখানটা হচ্ছে এক্স ইকাল টু জিরো, তার এদিকে এটা হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এল বাই টু, আর এইদিকে এক্সটা হচ্ছে প্লাস এল বাই টু। দেখো টোটাল বক্স লেন্থটা তোমার এলই রইল, কিন্তু আগে একটা বাউন্ডারি ছিল অরিজিনে, একটা বাউন্ডারি এলে, এখন একটা বাউন্ডারি মাইনাস এল বাই টুতে, আর একটা বাউন্ডারি প্লাস এল বাই টুতে, আর বক্সের মাঝখানটা হচ্ছে তোমার অরিজিন। এখন এই ভিতরে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, এখানে পোটেনশিয়াল এনার্জিটা আমার ইনফিনিটি। তাহলে এই পার্টিকুলার প্রবলেম থেকে যখন এই পার্টিকুলার প্রবলেমে আমি যাচ্ছি, ঠিক আছে, এই প্রবলেম থেকে যখন এই প্রবলেমে আমি যাচ্ছি, তাহলে তোমার কি চেঞ্জ হচ্ছে তোমাকে একটুখানি দেখতে হবে এটা। আচ্ছা দুটো অ্যাপ্রোচ, আচ্ছা অ্যাপ্রোচ, আচ্ছা বাঁ দিকের প্রবলেমটা কেমন করে সলভ করে তো তুমি জানো। তাহলে অ্যাপ্রোচ ওয়ানটা হচ্ছে যে বাঁ দিকের প্রবলেমটা যেমন করে সলভ করছে সেই রকম ভাবে তুমি করলে, শুধু চেঞ্জ দ্য বাউন্ডারি কন্ডিশন, চেঞ্জ দ্য বাউন্ডারি কন্ডিশন, মানে একদম আগের দিনে আমি বাঁদিকের প্রবলেমটা খুব ডিটেল সলিউশন করেছি, তাহলে সলিউশনটা হয়ে যাওয়ার পরে বাউন্ডারি কন্ডিশন বসাতে হয়েছিল। এদিকে যে বাউন্ডারি কন্ডিশনটা ছিল, তাহলে বাউন্ডারি কন্ডিশনটা ছিল সাই এক্স ইকাল টু জিরোতে এবং এক্স ইকাল টু এল এতে ওয়েভ ফাংশনটা জিরো ছিল, এইটা ছিল তোমার আগের বাউন্ডারি কন্ডিশন। সেইটা এখন চেঞ্জ হয়ে কি হবে, চেঞ্জ হয়ে যাবে হচ্ছে তোমার সাইটা তোমার মাইনাস মাইনাস এল এ, আর সাইটা তোমার এল এ, এটা তোমার জিরো হবে। এল নয়, সরি সরি, এল বাই টু, এল বাই টু, সেটা হচ্ছে তোমার সাইটা এখন মাইনাস এল বাই টুতে, আর সাইটা হচ্ছে প্লাস এল বাই টুতে, মানে দুটো দেওয়াল আছে কত, মাইনাস এল বাই টুতে প্লাস এল বাই টুতে। হ্যাঁ, এইটা এইটা তোমার বেসিক্যালি জিরো হবে।
-L/2 আর +L/2 তে ওয়েভ ফাংশনটা তোমার ভ্যানিশ করবে। ঠিক আছে, দিস শুড বি দ্য বাউন্ডারি কন্ডিশন। এই বাউন্ডারি কন্ডিশনটা চেঞ্জ করে তার মতো করে তুমি করে ফেলতে পারো। আচ্ছা, আর একটা হচ্ছে তুমি এইরকম করে ভাবতে পারো, আর একটা অ্যাপ্রোচ টু যেটা আমি খুব ইজিলি করে দিচ্ছি তোমাদের। দেখো, এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেমে তুমি একটা ট্রান্সফরমেশন করো। ট্রান্সফরমেশনটা হচ্ছে তুমি ধরো যে একটা এক্স প্রাইম একটা লিখলে, যে এক্স প্রাইমটা হচ্ছে এক্স প্লাস L/2। একটা এক্স প্রাইম বলে একটা টার্ম তুমি ডিফাইন করলাম, যে এক্স প্রাইমটা হচ্ছে এক্স প্লাস L/2। তাহলে দেখো প্রবলেমটা কিভাবে রিডিউস করে যাচ্ছে। দেখো দেখো এখন যখন এক্সটা -L/2, তখন এক্স প্রাইমটা কত হয়ে যাবে তোমার, 0 হয়ে যাবে। তখন এক্সটা +L/2, তখন এক্স প্রাইমটা কত হয়ে যাচ্ছে, তখন এল হয়ে যাচ্ছে। তখন দেখো ভি এক্স প্রাইমটা সেটা বেসিক্যালি 0 বক্সের ভেতরে, আর ভি এক্স প্রাইমটা টেন্ডস টু ইনফিনিটি আউটসাইড দ্য বক্স। তার মানে দেখো, এই যে পার্টিকুলার প্রবলেমটা যেটা আমাকে অ্যাকচুয়ালি করতে হবে, এই প্রবলেমটাকে যেটা করতে হবে, সেই প্রবলেমটা থেকে তুমি ঠিক আগের প্রবলেমটার মতো চলে আসতে পারো যদি এই ট্রান্সফরমেশনটাকে করো তুমি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যেটা ইম্পর্টেন্ট, যে ওয়েভ ফাংশনটা যদি তুমি এক্স প্রাইমের টার্মে লিখতে, সাইন এক্স প্রাইমটা তুমি তো এইভাবে লিখতে পারো, √2/L সাইন nπ/L ইন্টু এক্স প্রাইম। মানে ধরো এই 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 পার্টিকুলার প্রবলেমটা যদি তুমি সলভ করতে, যার সলিউশন তো অলরেডি করা আছে এইটা। এবারে তোমাকে যেটা করতে হচ্ছে, এটা √2/L সাইন nπ/L, এবার এক্স প্রাইমের জায়গায় তোমাকে বসিয়ে দিতে হচ্ছে x প্লাস L/2। এইটা বসিয়ে দিলেই কিন্তু তোমার ওয়েভ ফাংশন ইন টার্মস অফ এক্স তোমার বেরিয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি সলিউশনটা জাস্ট এইটুকু করলেই তোমার চলে যাচ্ছে। এবার এইটাকে আমি একটুখানি এক্সপ্লেন করবো এটাকে। এবং এনার্জিটা দেখো কোনো চেঞ্জ হবে না, এনার্জিটা n²h²/8L²। কারণ এনার্জিতে দেখো, এনার্জিতে যেটা যে প্যারামিটারটা লাগে সেটা বক্স লেন্থটা, অরিজিনটা কোথায় আছে তার উপরে কিছু নির্ভর করে। তার মানে এনার্জিটা তোমার আনচেঞ্জ থাকছে। এক্ষেত্রে এটা এনার্জি রিমেন্স আনচেঞ্জ এটা, বাট ওয়েভ ফাংশন চেঞ্জেস। তাহলে দেখো, জাস্ট অরিজিনটা মানে কোন একটা দেওয়ালে না রেখে যদি আমি মাঝখানে করতাম, তাহলে তার সলিউশনটা যেমন করে ফ্রম স্ক্র্যাচ প্রবলেমটাকে করা হয়েছিল, একদম এই বাঁদিকের প্রবলেমটা যেমন করে সলভ করা হয়েছিল, এই প্রবলেমটা তুমি এক্স্যাক্টলি সলভ করবে। শুধু সলভ করার সময় বাউন্ডারি কন্ডিশনগুলো যখন বসিয়েছিল, ওখানে x=0 এবং x=L তে ওয়েভ ফাংশন ভ্যানিশ করেছিল, সেই বাউন্ডারি কন্ডিশনটা বসিয়েছিল। এখানে তার বদলে x=−L/2 আর +L/2 তে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে, সেই বাউন্ডারি কন্ডিশনটা বসাবে। তাহলে দেখবো তোমার সবটা ঠিকঠাক করে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি মানে আগের যে সলিউশনটার হেল্প নিয়ে করতে চাও, তাহলে দেখো, যেটা একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলে সেটা কি না, আমি নতুন একটা এক্স প্রাইম বললাম যে এক্স প্রাইম হচ্ছে x প্লাস L/2। তাহলে দেখো যে প্রবলেমটা তৈরি হলো সেটা একদম প্রথম প্রবলেমের মতো, শুধু এক্স এর বদলে এক্স প্রাইম হয়ে গেছে। তাহলে এবারে এই বাঁ দিকের প্রবলেমটাকে তুমি অলরেডি সলভ করতে জানো, ঠিক একই লজিকে ডান দিকের প্রবলেমটাকে সলভ করবে। একদম জাস্ট কিছুই না, এক্স এর জায়গায় এক্স প্রাইম বসালে যেটা হবে পুরো সলিউশনটা, তাতে এনার্জির কিছু চেঞ্জ হবে না, ওয়েভ ফাংশনের চেঞ্জ হলো। আর এবারে ওয়েভ ফাংশনের যে চেঞ্জটা হলো, সেই চেঞ্জের নেচারটা একটু খেয়াল করে দেখো। দেখো সাইন এক্সটা কি হচ্ছে না, √2/L সাইন, দেখো এখানে কি আছে, nπ/L ইন্টু এক্স ইন্টু L/2। তাহলে L/2 আর এটা কেটে গেলে nπ/2 একটা হচ্ছে, এটা হচ্ছে nπ/L ইন্টু এক্স প্লাস nπ/2 এটা হচ্ছে। এই যে এখানে তুমি যদি এটা গুণ করে দাও, তাহলে nπ/L ইন্টু এক্স, আর এখানে L কেটে গেলে nπ/2 হচ্ছে এটা। ঠিক আছে, এটা হলো। তাহলে এবার এইটাকে দেখো তুমি, জাস্ট আমি পুরো ডিটেলে লিখছি, √2/L সাইন a প্লাস বি এর ফর্মুলা কত, সাইন a cos b প্লাস cos a সাইন বি, তাই তো, সাইন a cos b প্লাস cos a সাইন বি। আর এইটা তোমার জানা আছে কোথায় কোথায় কে পজিটিভ, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস।
এটা আমি একটা লিখে রাখলাম। কি রে ভাই, কি কালার, অল সাইন ট্যান কস। আচ্ছা এবারে দেখো, ধরো এন এর ভ্যালু তুমি 1 লিখলে, তাহলে সাই 1 এক্সটা কি হবে একটু খেয়াল করে দেখো। তাহলে রুট ওভার অফ 2/Lটা আছে। আচ্ছা যখন তুমি এন এর ভ্যালু 1 লিখবে, খেয়াল করো এন এর ভ্যালু যদি 1 লেখো তুমি, এখানে এন এর ভ্যালু 1 হলে cos π/2, cos π/2 এর ভ্যালু কত, 0 তো। তাহলে এই বাঁ দিকের টার্মটা তোমার 0 হয়ে যাবে। আর ডান দিকের টার্মটা দেখো, যখন এন এর ভ্যালু তুমি 1 করবে, sin π/2 সেটা হচ্ছে 1, পড়ে রইল কত, এটা পড়ে রইল cos π/L ইন্টু এক্স। এটা হচ্ছে n = 1 এর জন্য। আর n = 2টা যদি করো, তাহলে সাই 2x কি হবে, দেখো n এর ভ্যালু 2 বসালে এটা sin π হয়ে যাচ্ছে, এটা বেশি এখানে 0, অর্থাৎ সেকেন্ড টার্মটা থাকবে না, বাঁদিকের টার্মটা থাকবে। বাঁদিকের টার্মটা কত, রুট ওভার 2/L sin 2π/L ইন্টু এক্স। আর এবার এখানে কসের এটা কত হচ্ছে, cos π হচ্ছে, cos π এর ভ্যালু হচ্ছে -1, এটা। আর n = 3 তে যাও, সাই 3x, আবার এখানে cos 3π/2 বেসিক্যালি 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে। আর তখন sin 3π/2, sin 0 থেকে পাই পর্যন্ত তোমার পজিটিভ, তারপর নেগেটিভ চলে আসছে, এটা -1 ইন্টু cos 3π/L ইন্টু এক্স। এটা মানে এটা বুঝতে পারছো যে n এর ভ্যালু যদি 3 বসাও, তাহলে sin 3π/2 মানে কি থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার n = তুমি 4 করো, তাহলে সাই 4x, এটা 4 করলে এটা হচ্ছে sin 2π, সেটা বেসিক্যালি 0 হয়ে গেল, এটা হলো cos 2π এর ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, সরি এখানে রুট ওভার অফ 2/Lটা লিখতে বলেছি, এটা হচ্ছে রুট ওভার অফ 2/Lটা থাকবে, রুট ওভার অফ 2/L রইল cos 3π/L ইন্টু এক্স। এটা হচ্ছে কত, এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 2/L sin 4π/L ইন্টু এক্স, এইরকম অ্যান্ড সো অন। আচ্ছা খেয়াল করে দেখো, এইটা কিন্তু ইভেন ফাংশন, cos সবসময় ইভেন ফাংশন হয়, আর সাইন কি হয়, অড ফাংশন হয়। এটা তোমার অড ফাংশন হয়। তা তুমি যদি জেনারেল সলিউশনটাকে এইরকম ভাবে লেখো, দেখো তাহলে সাই nx-টাকে তুমি লিখতে পারছো, যখন তোমার n এর ভ্যালু 1, 3 ইত্যাদি ইত্যাদি, তখন সেটা মানে n এর ভ্যালু যখন 1, 3 ইত্যাদি ইত্যাদি, তখন ওটা cos দিয়ে সলিউশনটা আসছে, তার মানে এটাকে তুমি লিখতে পারো -1 টু দি পাওয়ার 2n + 1 ইন্টু রুট ওভার অফ 2/L ইন্টু cos 2n + 1 π/L ইন্টু এক্স। এইটা -1 টু দি পাওয়ার 2n + 1, যেখানে n এর ভ্যালুটা তুমি লিখবে, আচ্ছা এটা এটা এখানে এটাকে ঠিক এইভাবে লেখা উচিত না, এটা উচিত হচ্ছে সাই 2n + 1, সাই 2n + 1 মানে 1, 3 মানে তো ইভেন, এই অড, মানে 1, 3 মানে কোয়ান্টাম নাম্বারটা অড আর কি। তাহলে সাই 2n + 1 করে n এর ভ্যালুটা তুমি এখানে 0 থেকে বসা, 0, 1, 2, 3 এইভাবে বসা। তাহলে দেখো n এর ভ্যালু 0 বসানো মানে বেসিক্যালি এখানে সাই 1 তৈরি হলো। সাই 1 বসালে হচ্ছে তোমার এটা বেরোচ্ছে না, এটা তোমার -1 টু, এটা প্রথমটা পজিটিভ, তো তার মানে এটা হচ্ছে তোমার এইটা এটা এটা 2n + 1 না, এটা হচ্ছে এটা টু দি পাওয়ার n। দেখো তাহলে n এর ভ্যালু যদি তুমি 0 বসাও, -1 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, রুট ওভার 2/L cos π/L ইন্টু এক্স হলো। n এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে কি হবে, এটা 1 বসালে এটা সাই 3 হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, আর রুট ওভার 2/L sin 3π/L ইন্টু এক্স, এইভাবে তোমার এগোচ্ছে এটা। আর এটা হচ্ছে অড এর জন্য। আর ইভেনের জন্য কি হচ্ছে, সাই 2nx-টা তুমি লিখবে -1 তার পাওয়ার n sin 2/L sin 2n π/L ইন্টু এক্স, এইটা উইথ n = আবার সেই 0 না, এটা 1 থেকে স্টার্ট, এখানে n এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে স্টার্ট, n = 1 2 3 4 ডট ডট ডট, n = 1 2 3 ডট ডট ডট। দেখো n এর ভ্যালু 1 বসালে বেসিক্যালি সাই 2 করলে কত হবে, এটা মাইনাস হবে ইন্টু সাইন
2π/L × x হবে। n = 4 বসালে এটা প্লাস হয়ে যাবে অ্যান্ড সো অন। n = 2 বসালে এটা হচ্ছে ψ4 হয়ে গেল, সেটা স্কয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার জেনারেল সলিউশনটা। জেনারেল সলিউশনটা এখন কি হলো, ইভেন আর অডে ভেঙে গেল। দেখো এই কসটা হচ্ছে ইভেন ফাংশন আর সাইনটা হচ্ছে তোমার অড ফাংশন। তার মানে যখন তুমি জাস্ট কিছুই না, শুধু অরিজিনটাকে পাল্টে দিলে, বাকি সব একই আছে। যেখানে ফিজিক্যালি মেজারেবল যে কোয়ান্টিটি এনার্জি তার কোনো চেঞ্জ নেই, কিন্তু ওয়েভ ফাংশনটা এখন দেখো তোমার কেউ পজিটিভ হয়ে, কেউ ইভেন হয়ে গেছে, কেউ অড হয়ে গেছে। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে যে যে নাও এখন যেটা হয়ে গেছে যে v(-x) = vx, দ্যাট ইজ potential energy becomes symmetric, potential energy becomes even energy, becomes even function of x, potential energy becomes even function of x, ঠিক আছে। তা পোটেনশিয়াল এনার্জি যদি তোমার ইভেন ফাংশন হয়ে যায়, পোটেনশিয়াল এনার্জি বিকামস ইভেন ফাংশন অফ x যদি হয়ে যায়, হ্যাঁ। এবং দেখো এর ক্ষেত্রে তাই, এক্ষেত্রে এই মাঝখানের অ্যাবাউটে একে অপরের মিরর ইমেজ ছিল না, কিন্তু এখন দেখো মাঝখানের অ্যাবাউটে, এই যে মাঝখানের অ্যাবাউটে ডান দিকটা যেমন দেখতো বাঁ দিকটা তেমন দেখতো, তোমার পোটেনশিয়াল ইভেন ফাংশন হয়ে গেছে। যদি তোমার হয় এই পোটেনশিয়াল এনার্জি v(-x) = vx, তাহলে পোটেনশিয়াল এনার্জি becomes even function of x, then the wave function must belong to a definite parity, অর্থাৎ ওয়েভ ফাংশনটা আইদার ইভেন হবে না হলে অড হবে। ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ definite parity, that is wave function must be either even or odd। তাহলে এখন এই পোটেনশিয়ালটা পাল্টে দিয়ে যেটা হলো, এখন পোটেনশিয়াল এনার্জিটা v(-x) = vx, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা তোমার এখন ইভেন ফাংশন হয়ে গেল। তখন না ওয়েভ ফাংশনগুলো ইভেন অড প্যারিটির মধ্যে তোমার ভেঙে যাবে। তাহলে এটা একটা জেনারেল থিওরেম, এটা হচ্ছে তোমার জেনারেল থিওরেম, একটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম, হ্যাঁ। যে ইম্পর্টেন্ট থিওরেমটা এখানে বেসিক্যালি ব্যবহৃত হয়েছে, যে দেখো যখন তোমার এইখান থেকে এখানে যাচ্ছ, তোমার ওয়েভ ফাংশনটা আগে তার কোনো প্যারিটি নিয়ে কোনো মাথাবার্তা ছিল না, এখন ওয়েভ ফাংশনটা ইভেন এবং অড এই প্যারিটিতে ভেঙে যাচ্ছে, কিন্তু এনার্জিটা অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকম থাকে। এই কোশ্চেন নেটেও পড়ে, গেটেও পড়ে, জ্যামও পড়ে, সব জায়গায় পড়ে। যে যদি তোমাকে ডিটেল সলিউশনটাকে করতে হয়, তাহলে আমি বললাম যেভাবে এই প্রবলেমটাকে সলভ করো সেইভাবে এইভাবে প্রবলেমটা সলভ করো, তো বাউন্ডারি কন্ডিশনটা বসানোর সময় তুমি কেয়ারফুল থাকো, তাহলে তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। আর একটা হচ্ছে, আর একটু স্মার্টার অ্যাপ্রোচ হচ্ছে যে কিছুই না, এই প্রবলেম থেকে এই প্রবলেমটা কিছুই তো না, তোমাকে জাস্ট একটা ট্রান্সফরমেশন করলেই হবে। এক্স প্রাইমটা x+L/2 করো, যেন হয় না যেমন জিওমেট্রিটা মানে এক্সট্রা ড্রটা করতে হয়, এদিক ওদিক সরাতে ফরাতে হয়, আমি সেই কাজটা কি করছি, ট্রান্সফরমেশনটাকে করলে তুমি দেখতে পাচ্ছ যে এই প্রবলেমটা আর আগের প্রবলেমটার মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই, শুধু এক্স এর বদলে তুমি এক্স প্রাইম লিখবো, যেখানে এক্স প্রাইমটা হচ্ছে x+L/2, সেই মতো করে সলিউশনটা চলে এলো। তবে ফাইনালি আমি এক্স প্রাইমটাকে এক্স এর ফর্মে নিয়ে চলে গেলাম, তাহলে ওয়েভ ফাংশন পেয়ে গেলে, এবং এনার্জি তো কোনো চেঞ্জ হচ্ছে না, এবার ওয়েভ ফাংশনটা দেখো কোনো একটা ডেফিনিট প্যারিটিতে বিলং করছে। ঠিক আছে, বুঝতে পারলাম? এখানে ডেফিনিট প্যারিটি বলতে কি বোঝাচ্ছে? ওই যে ইভেন অর অড, এইটা হওয়াকে বলা হয় ডেফিনাইট প্যারিটি, মানে আইদার ইভেন হবে না হলে অড হবে। মানে ফাংশনগুলো ইভেনও হতে পারে, অডও হতে পারে, ইভেন অড কিচ্ছু নাও হতে পারে। যেমন ধর e⁻x নাইদার ইভেন নট অড, log x নাইদার ইভেন নট অড, ঠিক আছে। তার মানে ওয়েভ ফাংশনের কোনো ওই প্যারিটি বা ইভেন অড নিয়ে কোনো কমেন্ট করতে পারবে না যদি v(-x) আর vx সমান না হয়, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইভেন না হয়। কিন্তু পোটেনশিয়াল এনার্জি যদি ইভেন হয়ে যায়, তাহলে ওয়েভ ফাংশনটা আইদার ইভেন না হলে অড হবে, মাঝামাঝি কিছু হতে পারবে না, বা ইভেন অডের কম্বিনেশন হতে পারবে না, ঠিক আছে। এক্ষেত্রে সেটাই হয়েছে, যে ওয়েভ ফাংশনগুলো তোমার ইভেন অড এই প্যারিটিতে ভেঙে গেছে। এই ইভেন হওয়া অড হওয়াকে বলা হয় প্যারিটি, বুঝলে? ঠিক আছে, মানে শুধু ইভেন অড হিসেবেই আসবে এক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা তাদের মাঝামাঝি কিছু হবে না। কিন্তু ফাংশন তো সবাই ইভেন আর অডের মধ্যে হতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। কিছু ফাংশন আছে নাইদার ইভেন নট অড, তার e⁻x ইভেনও নয় অডও নয়। ধরো তুমি বললে log x ইভেনও নয় অডও নয়। ধরো একটা ফাংশন বলে x+x³ একটা ফাংশন ইভেনও নয় অডও নয়,
কিন্তু এই যখন ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স হয়ে গেল, তখন কিন্তু ওয়েভ ফাংশনগুলো ইভেন না হলে অড, দুটোর মধ্যে একটা হতেই হবে। ঠিক আছে, ধরো ধরো আমি কথা বলছি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কি হয় জানো তো, হাফ কে এক্স স্কোয়ার হয়। এক্ষেত্রে যদি ভি অফ মাইনাস এক্স করো, সেটা ভি এক্স এর সঙ্গে সমান হচ্ছে, মানে এক্স এর জায়গায় মাইনাস করলে একই থেকে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, পরিষ্কার পোটেনশিয়াল এনার্জিটা ইভেন, মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইজ ইভেন ফাংশন অফ এক্স। ঠিক আছে, এক্ষেত্রে ওয়েভ ফাংশন must belong to a definite parity that is even or odd। তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়েছো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে যে অরবিটাল গুলো তো ওয়েভ ফাংশন, সেটা ইভেন বা অড প্যারিটি কোনো ভাগ ডাক নাই, কারণ ওক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কত, মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 r, যেটা তোমার ইভেন পোটেনশিয়াল নয়। ইভেন পোটেনশিয়াল যেহেতু নয়, তাহলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে যে অরবিটাল গুলো আছে সেগুলো সেটা ইভেন হবে বা অড হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অবশ্যই ইভেন নাহলে অড হবে। এবারে আমাদের পার্টিকুলার বক্স যে প্রবলেমটা আমরা করলাম, যেখানে মাঝখানে হচ্ছে অরিজিন আর বাঁদিকে -L/2 আর ডান দিকে +L/2 তে হচ্ছে বাউন্ডারি গুলো আছে, তার ক্ষেত্রে সেটাকে ডেফিনাইট প্যারিটিতে বিলং করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কিন্তু একটা জেনারেল থিওরেমের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ইজ নোডলেস। আগের দিন বলেছিলাম গ্রাউন্ড স্টেটে কখনো নোড থাকতে পারে না। হ্যাঁ, মানে নোড থাকলে তো এনার্জি বেড়ে যায়, গ্রাউন্ড স্টেটে এনার্জি কিন্তু সবচেয়ে কম, তো সার্টেনলি গ্রাউন্ড স্টেট ইজ নোডলেস। আচ্ছা, এইটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে গ্রাউন্ড স্টেট মাস্ট বি ইভেন। দেখো গ্রাউন্ড স্টেট যদি অড হতো, অড ফাংশন যদি হয় তাহলে কি হবে, অড ফাংশন মানে কি হচ্ছে, ধরো একটা পার্টিকুলার পয়েন্টের বাঁদিকে যদি তোমার পজিটিভ হয়, ডান দিকটা নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, তাহলে তাকে একবার 0 দিয়ে পাস করতেই হবে। মানে যদি কোনো কারণে কোনো একটা ফাংশন অড হয়, অড মানে কি, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, মানে অড ফাংশন মানে হচ্ছে তোমার বাঁদিক যদি পজিটিভ হয় ডান দিক নেগেটিভ, বা ডান দিক পজিটিভ হলে বাঁদিক নেগেটিভ, তাহলে একটা ওয়েভ ফাংশন মানে সেটা হলো স্মুথ ফাংশন, মানে এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ হয়, কোথাও একটা তাকে 0 দিয়ে যেতে হবে। আচ্ছা, 0 দিয়ে যদি চলে গেছে তার মানে তার নোড চলে এলো, কিন্তু গ্রাউন্ড স্টেট যেহেতু নোডলেস, সেটা গ্রাউন্ড স্টেট কিন্তু অবশ্যই ইভেন হবে। গ্রাউন্ড স্টেট দেখবে তোমার ইভেন দিয়ে স্টার্ট হবে, তার মানে কি প্রথমটাই হবে ইভেন, তারপরে অড, তারপরে ইভেন, তারপরে অড, তারপরে ইভেন, তারপরে অড, এইরকম ভাবে এগোবে। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে শুরুটা ইভেন, তারপরে অড, তারপরে ইভেন, তারপরে অড, এইরকম ভাবে। এইখানে যে এই পার্টিকুলার প্রবলেমটা তুমি করলে দেখো, n=1 ইভেন, তারপরে অড, ইভেন, অড, ইত্যাদি ইত্যাদি। গ্রাউন্ড স্টেট সবসময় ইভেন ফাংশন হয়। এই যে জেনারেল যে স্টেটমেন্ট গুলো বলা হচ্ছে না, জেনারেল স্টেটমেন্ট গুলো না ভীষণ ভালো করে মাথায় রাখবে, এগুলো একদম বম্বাস্ত টাইপের। মানে যখন তুমি খুব ভালো কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, তখন না লোকে সব ওই অঙ্ক টঙ্ক কষা টসা এত ডিটেলিং ফিটেলিং এর মধ্যে দেবে না, তোমাকে এই যে জেনারেল থিওরেমটা কিভাবে তুমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারছো সেইগুলোকে। আমি আগের দিন নোড নিয়ে কিছু জেনারেল কথাবার্তা বলেছি, আমি নন ডিজেনারেসি থিওরেম ডিজেনারেসি নিয়ে আমি কোনো জেনারেল কথাবার্তা বলেছি, আগে থেকে ওয়েভ ফাংশনের প্যারিটি নিয়ে আমি জেনারেল কথাবার্তা বললাম, এখানে ধরো তোমার এই গ্রাউন্ড স্টেট অলওয়েজ ইভেন হবে সেইটা নিয়ে আমি জেনারেল কথাবার্তা বললাম। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, জেনারেল থিওরেম গুলো তুমি মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি এক কাজ করি, আমি আগের দিন যে প্রবলেমগুলো দিয়েছিলাম সেই প্রবলেমগুলোর মধ্যে একটা প্রবলেম আমি অ্যাকচুয়ালি কষে দিই। ধরো এটা খুব ইম্পর্টেন্ট বলে কষছি, এক্স স্কোয়ার অ্যাভারেজটা আমি একটু কষে নিই। ঠিক আছে, আচ্ছা তোমাদের বইটা প্রত্যেকের কাছে আছে তো? কার কাছে বইটা নেই, আমার লেখা বইটা, মানে আমাদের লেখা বইটা কার কাছে নেই? সবার কাছে আছে? তোমার কাছে? আচ্ছা, প্রত্যেকে কিন্তু বইটাকে জোগাড় করবে, বইটাকে কিনে নেবে দাদা, মানে জোগাড় করবে মানে কোথায় জোগাড় করবে, লাইব্রেরি থেকে পেলে তো ঠিক আছে, মানে বেটার হচ্ছে এই বইটা অবশ্যই কিনে নিও। হ্যাঁ, আচ্ছা সেখানে দেখবে মানে এই যে আগের দিন যে প্রবলেমটা আমি শেষে দিয়েছিলাম, যে এক্স অ্যাভারেজ, এক্স স্কয়ার অ্যাভারেজ, পি এক্স অ্যাভারেজ, পি এক্স স্কয়ার অ্যাভারেজ, সেখান থেকে আনসারিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হয়েছে, ডিটেল ডেরিভেশনটা বলে দেওয়া আছে। আচ্ছা এবারে এক্স স্কয়ার অ্যাভারেজটা যে বের করবে, তার আমি রাস্তাটাকে বলছি।
যদি কোয়ান্টাম মেকানিক্যালি এক্স স্কোয়ার অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করো, তাহলে তোমাকে স্টার্টটা করতে হবে এইভাবে, ইন্টিগ্রাল 0 থেকে এল √2/l সাইন n পাই বাই এল ইন্টু এক্স। এটা ওয়েভ ফাংশনটা হলো, তার কমপ্লেক্স কনজুগেট লেখার দরকার নেই, একটা রিয়েল ফাংশন এটা। আর এখানে এক্স স্কোয়ার অপারেটর মানে এক্স স্কোয়ার ইটসেলফ, তারপরে আবার একটা √2/l সাইন n পাই বাই এল ইন্টু এক্স, এইটা ইন্টু ডিএক্স এইটা। এবারে এটা তোমার 1/l হয়ে গেল, ইন্টিগ্রাল 0 থেকে l হলো, এক্স স্কোয়ার হলো, আর 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা করলে এটা হলো। এবারে তুমি এই ইন্টিগ্রেশনটা বাড়িতে একটু কষে নিও, ইন্টিগ্রাল এক্স স্কোয়ার ডিএক্স 0 থেকে l, আর পরের পার্টটা ইন্টিগ্রেশন করতে হবে বাই পার্ট 0 থেকে l ইন্টু এক্স স্কোয়ার কস 2n পাই বাই l ইন্টু এক্স এইটা ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশন তুমি কষবে, এটা তুমি হোমওয়ার্ক দিচ্ছি, এই পার্টটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, এইটা করে তোমার আলটিমেটলি যে রেজাল্টটা বেরোবে না, এক্স স্কোয়ার কোয়ান্টাম মেকানিক্যাল, এই উত্তরটা তোমার বেরোবে তোমার 1 সেকেন্ড আমি বলে দিচ্ছি, এর উত্তরটা বেরোয় তোমার পাই স্কোয়ার বাই মানে এল স্কোয়ার বাই 3 একটা বেরোবে, তার সাথে একটা পার্ট আছে, দাঁড়াও 1 সেকেন্ড 1 মিনিট। এটা বেরোবে হচ্ছে এল স্কোয়ার বাই 3 মাইনাস এল স্কোয়ার বাই 2n স্কোয়ার পাই স্কোয়ার, এটা তোমার অ্যান্সার বেরোবে। এটা কষে নেবে, কষে নিয়ে দেবে, তোমার এই অ্যান্সারটা বেরোচ্ছে। আচ্ছা, এবারে ঠিক আছে বেরোলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে যেটা তোমার কোশ্চেন দেয় যে তুমি ওই একই জিনিসটা কাজ করো ক্লাসিক্যালি বের করো। ক্লাসিক্যালি বের করলে কি হবে, এই এক্স স্কোয়ার 0 থেকে l, তার সঙ্গে তোমাকে পিএক্স ডিএক্স মানে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তোমাকে গুণ করতে হবে, ইন্টিগ্রাল 0 থেকে l, এটা এক্স স্কোয়ার হলো, আর পিএক্স ডিএক্সটা হচ্ছে তোমার যেটা হয় ডিএক্স বাই এল হয়, এটা হয়ে যাবে 1/l, আর এক্স স্কোয়ার এটা হলে x³ 3, লিমিটটা হচ্ছে তোমার 0 থেকে l অবধি, হ্যাঁ 0 থেকে l অবধি, এটা হয়ে যাবে l²/3। তাহলে আগেরটা ছিল, দেখো তুমি যখন কোয়ান্টাম মেকানিক্যালটাকে করেছিলে সেটা l²/3 মাইনাস l²/2n স্কোয়ার পাই স্কোয়ার হয়েছে, আর এইটা যখন করেছো হ্যাঁ তখন সেটা হয়ে যাচ্ছে l²/3। তাহলে এই দুটো রেজাল্ট আলাদা। এবারে খেয়াল করে দেখো যে এইটা যদি এমন হতো যে কোয়ান্টাম নাম্বার n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, তখনই এক্স স্কোয়ার কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা আর এক্স স্কোয়ার অ্যাভারেজ ক্লাসিক্যাল রেজাল্টটা তখন সমান হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার অ্যাভারেজ যখন তুমি ক্যালকুলেট করছো, ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টগুলো আলাদা, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে, কোয়ান্টাম নাম্বার খুব হাই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে মানে মানে এইটা যেটা, এই যে n টেন্ডস টু ইনফিনিটি হলে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে গেল। দিস ইজ এ কনসিকুয়েন্স অফ Bohr's correspondence principle. This is a consequence of Bohr's correspondence principle. ঠিক আছে, এটা কিন্তু Bohr's correspondence principle এর একটা মানে কনসিকুয়েন্স। এই একটা পার্টিকুলার পার্ট তোমাকে করতে দিলাম, এইটুকু ইন্টিগ্রেশন তুমি বাই পার্টস হচ্ছে করে নেবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি যখন তুমি এই পিএক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করবে, কি করতে হবে তোমাকে, ইন্টিগ্রাল 0 থেকে l, ফাংশনটা লিখলে √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স, পিএক্স অপারেটর, আবার তারপরে রইল √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স ইন্টু ডিএক্স, এটা। আচ্ছা, এবারে এইটাকে ঠিক আছে 2/l তুমি ধরো বাইরে বের করে দিলে, 0 থেকে l হলো, সাইন n পাই বাই l ইন্টু এক্স হলো, পিএক্স অপারেটরটা মাইনাস i² d dx হলো, সেটা কাজ করবে সাইন n পাই বাই l ইন্টু এক্স ডিএক্স। এইরকম ভাবে তুমি পুরো ক্যালকুলেট করবে। মানে এবারে কি হচ্ছে, এই তো মাইনাস i² টাকা বাইরে বের করে দেবে, d dx ডেরিভেটিভটা হবে তবে ইত্যাদি করে তোমার উত্তরটা বেরোবে তোমার 0।
করবে। এই এই অঙ্কটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, সেটা হচ্ছে তোমার 0। আচ্ছা, কথাটা হচ্ছে এত কিছু করার দরকার নেই। যে পিএক্স অ্যাভারেজটা 0 হবে তুমি ইজিলি বলে দিতে পারো, দুটো জায়গা থেকে বলতে পারো। একটা হচ্ছে যে যেহেতু এটা ফ্রি পার্টিকেল, ফর ফ্রি পার্টিকেল কি হবে, বোথ ডিরেকশন মানে ডান দিকে এবং বাম দিকে ইকুয়ালি প্রবাবল হবে। এবার তুমি খেয়াল করে দেখো হচ্ছে ম্যাক্সওয়েলস ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের মতো, যদি মানে ওখানে তো আইডিয়াল গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন নাই বলে তারা ফ্রি পার্টিকেল, তাদের ক্ষেত্রে বাঁ দিকে এবং ডান দিকে সেই উইথ ইকুয়াল প্রবাবিলিটি যেতে পারে বলে তোমার এখানে এই ভেলোসিটির অ্যাভারেজটা কত হয়, মানে এক্স ডিরেকশনে ভেলোসিটি অ্যাভারেজ কত হবে, তোমার 0 হবে। তার মানে পরিষ্কার এই মোমেন্টামের অ্যাভারেজ করলে তোমার সার্টেনলি 0 বেরোবে, বোথ ডিরেকশন ইকুয়ালি প্রবাবল হবে, এটা অটোমেটিক্যালি 0 বেরোবে। আর একটা জেনারেল থিওরেম দেখো যে পিএক্স অপারেটরের মধ্যে কি থাকে, মাইনাস আই এইচ কস থাকে, তাই তো? আচ্ছা, এবারে পিএক্স যেহেতু ক্লাসিক্যাল অবজারভেবল, তার অ্যাভারেজ যদি নন জিরো হয় তাহলে সেটা রিয়েল বেরোবে। এবারে ওয়েভ ফাংশন যদি তোমার রিয়েল হয় তাহলে ওয়েভ ফাংশনটা রিয়েল, কিন্তু অপারেটরটার মধ্যে একটা আই আছে। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে করলে এই আইটা তো কাটার মতো কেউ থাকবে না, আইটা বাইরে যেমন ছিল বাইরে থেকেই যাবে। তাহলে যদি পিএক্স এ করে একটা নন জিরো ভ্যালু বেরোয় তাহলে সেইটা কিন্তু দিনের শেষে তোমার ইমাজিনারি বেরোবে। কিন্তু মোমেন্টাম যদি ক্লাসিক্যাল অবজারভেবল, তার অ্যাভারেজ ভ্যালু অলওয়েজ রিয়েল বেরোবে, বা মোমেন্টাম অপারেটর যদি হারমিশন অপারেটর, তার অ্যাভারেজ ভ্যালু অলওয়েজ রিয়েল বেরোবে। কিন্তু এখানে দেখো রিয়েল বেরোতে গেলে এই মোমেন্টাম অপারেটর আইটাকে কাউকে দিয়ে কাটতে হবে। কাকে দিয়ে তুমি কাটতে পারতে না, ওয়েভ ফাংশন যদি কমপ্লেক্স হতো সেটা দিয়ে তোমার কাটার একটা স্কোপ ছিল, সেটা তুমি পাচ্ছ না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপায় নাই, পিএক্স যদি এক্সিস্ট করে মানে তাহলে সেই যদি ইমাজিনারি হয়ে যাচ্ছে সেটা হওয়া চলবে, তাহলে পিএক্সটা তোমার সার্টেনলি 0 হবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে জেনারেল থিওরেম আর কি, ফর এ রিয়েল ফাংশন, রিয়েল ওয়েভ ফাংশন, যদি ওয়েভ ফাংশন রিয়েল হয়, হ্যাঁ, ফর এ রিয়েল ওয়েভ ফাংশন অ্যাভারেজ মোমেন্টাম উইল বি 0 অলওয়েজ। তাহলে দেখো একটা কি সুন্দর জেনারেল থিওরেম আমি বলে দিলাম, যে তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে না, যে যদি তোমার ফাংশনটা রিয়েল হয়, আর কমপ্লিকেটেড ফাংশন তোমায় দিয়ে দিলাম কিন্তু ফাংশনটা রিয়েল, তখন পিএক্স অ্যাভারেজ কিন্তু তোমার অলওয়েজ 0 হিসেবে অ্যাপিয়ার করবে, তুমি অঙ্কটা করতে পারলে কি না পারলে। ঠিক আছে? আচ্ছা, এবারে এক্ষেত্রে দেখবি এক্স অ্যাভারেজ ক্যালকুলেট করবে, সেটা L/2 বেরোবে, খুব ইজি ব্যাপার। আর পিএক্স স্কোয়ার অ্যাভারেজ যখন ক্যালকুলেট করবে, এটা খুব ইজিলি বের করতে পারি। দেখো এই পার্টিকুলার কাছে এনার্জিটা তো পুরোটাই কাইনেটিক এনার্জি, তাই তো? তাহলে এনার্জির অ্যাভারেজটা পুরোটাই কাইনেটিক এনার্জির অ্যাভারেজ, তাহলে সেটা কত হবে, পিএক্স স্কোয়ার অ্যাভারেজ বাই টোয়াইস এম, এবং সেটা কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার। তাহলে সেখান থেকে দেখো তুমি পিএক্স স্কোয়ার অ্যাভারেজ থেকে লিখতে পারছো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4l স্কোয়ার। দেখো এই যে পিএক্স স্কোয়ার অ্যাভারেজটা তুমি হয়তো অনেক রকম ভাবে ক্যালকুলেট করতে পারো অঙ্ক দিয়ে, কিন্তু দেখো এইখান থেকে যেহেতু পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে টোটাল এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি পিএক্স স্কোয়ার অ্যাভারেজ বাই টোয়াইস এম, সেখান থেকে পিএক্স স্কোয়ার অ্যাভারেজটা তুমি বের করে ফেলতে পারলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4l স্কোয়ার, এটা হয়। ঠিক আছে? এবারে দেখো তাহলে এক্স অ্যাভারেজ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ যেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4l স্কোয়ার, তাহলে আমি এক্স অ্যাভারেজটা তুমি কষে নেবে, হোমওয়ার্ক দিচ্ছি এটা। এক্স স্কোয়ার আজ আমি অলরেডি কেমন করে কষতে হবে বলেছি। পিএক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করে তোমার 0 বেরোবে, আর পিএক্স স্কোয়ার অ্যাভারেজ তোমার 0 বেরোবে। এবার তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এক্স, সিগমা পিএক্স এসব ক্যালকুলেট করো, ফাইনালি দেখাও যে সিগমা এক্স সিগমা পিএক্স থেকে এটা ইকুয়াল টু এইচ প্লাস বাই 2। ঠিক আছে? তো দেখো আমরা তাহলে যেটা করে ফেললাম সেটা হচ্ছে যে তোমার পার্টিকেল ইন 1D বক্স নিয়ে যা কিছু আলোচনা করা সেটাকে করলাম। এবার আমি যেটা তোমায় বলছি যে বই থেকে না একদম প্রত্যেকটা কোষে দেওয়া প্রবলেম মানে লাইন ধরে ধরে পড়ে, আমি পুরোটাই পড়িয়েছি, হয়তো 2-1টা প্রবলেম দেওয়া থেকে প্রবলেমগুলো হয়তো কষা হয়নি। তুমি ভালো করে পড়বে, পড়ে এই পার্টিকেল ইন 1D বক্স পুরো পার্টটাকে কভার করে নেবে। তাহলে আমরা আরেকটা ক্লাস নেব, হ্যাঁ, আরেকটা ক্লাসের মধ্যে আমরা পার্টিকেল ইন এ 2D বক্স এবং 3D বক্সটাকে করব। আসলে যেখানে যেটা করতে হবে ওখানে না তোমার ওই ডিজেনারেসি যে কনসেপ্টটা, যেটা 1D তে ছিল না, ওটা 2D এবং 3D তে আসবে, সেটাকে দেখা, সেটা তোমার একটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে। তাহলে নেক্সট এবং ফাইনাল ক্লাস এই সেমিস্টারের জন্য, হ্যাঁ, মানে আমি বলছি যে এদের জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা আছে তো সেই জন্য বলছি, এটা কালকে সকালে নিয়ে নেবো আমি। হ্যাঁ, সেটা হচ্ছে নেক্সট ক্লাস, এটা আগামী দিন সকালে হবে, কাল সকালে হবে। নেক্সট ক্লাসে তোমার পার্টিকেল ইন এ বক্স করবো, সেটা 2D অ্যান্ড 3Dটা, এটা কিন্তু কাল সকালে নিয়ে নেবো ক্লাসটা। ঠিক আছে? এটা আমি চাইছি ওই মানে মানে কাল আর একটা যদি ক্লাস সময় পাই, তাহলে ওই যদিও তোমাদের ওই আমরা এটা করেছিলাম
তোমার ওই হিট ক্যাপাসিটি অফ সলিড, সেখানে আইনস্টাইন মডেল পর্যন্ত বলা হয়েছিল, আইনস্টাইন মডেল লিমিটেশনও বলা হয়েছিল, ওই পর্যন্তই সিলেবাসে আছে। কিন্তু যেটা ডিবাই মডেলটা একটুখানি বলে দেওয়ার দরকার আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, ভিডিও দিয়ে দেওয়া যায়, তাহলে ওইটা একটুখানি করে নেওয়ার দরকার আছে। আর আদারওয়াইজ তো দেখো ফেজ ট্রানজিশনের যে জায়গাটা, মানে থার্মোডাইনামিক্সের যে অ্যাপ্লিকেশনের মধ্যে ফেজ, সেই পার্টটা পুরোটা প্রপারলি কমপ্লিট করা হয়েছে। এই কোয়ান্টাম মেকানিক্স নেক্সট ক্লাসটা হয়ে গেলেই একদম প্রপারলি কমপ্লিট করে দেওয়া হলো। আর ওদিকে যে পার্টটা ছিল তোমার, ওই যে আরেকটা পার্টের মধ্যে তোমার সলিড স্টেট যে পার্টটা ছিল, সলিড স্টেটটা পুরোটাকে কমপ্লিট করা হয়েছে। হিট ক্যাপাসিটি অফ সলিডটা আমাদের চলছিল, সেটা তোমাদের সিলেবাসে কতটা আছে পুরোটাকে কভার করে দেওয়া হয়েছে। আমি একটা ক্লাস আমার ইচ্ছে আছে, যেটা হয়তো শুক্রবারে বা শনিবার সকালে আমি নিয়ে নেব। হ্যাঁ, যেখানে তোমার ওই এটাকে করা হবে তোমার, মানে জাস্ট ওই হিট ক্যাপাসিটি অফ সলিডের যে পরে যে পার্টটা বাকি আছে, এবং বাকি মানে অল্পই বাকি আছে, এটা মিনিট 15-20 ব্যাপারটা বাকি আছে আর কি, সেটাকে একটা করা। হ্যাঁ, সেটা। আর একটা যে সলিডের দেখবে তোমার ওই যে প্যাকিং নিয়ে 2-4টে কথাবার্তা আছে, যে প্যাকিং নিয়ে কথাবার্তাগুলো আমার আর নতুন করে বলার দরকার নেই, ডিফেক্ট এমনি দেখলাম সিলেবাসে নেই। প্যাকিং নিয়ে যে কথাবার্তা আছে, টেট্রাহেড্রা হলো অক্টাহেড্রা, সেটা ইনঅর্গানিকে তোমরা যেটা করেছিলে এক্স্যাক্টলি সেটুকুই আছে, অত ওইটা একটুখানি ফিনিশিং টাচ যদি চাও তোমাদের দিয়ে দিতে পারি আর কি। তাহলে মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাটাই একদম সামনে, তাহলে ওদের সিলেবাসটা একবার ঝালিয়ে নাও, বুঝলে? আজকের মধ্যে একবার সিলেবাসটা পুরোটাকে দেখে নাও, দেখে যা যা মানে পরীক্ষার আগে তো তোমরা একবার তো পুরো সিলেবাসটা এবং যা যা পড়ানো হয়েছে প্রপারলি ব্যাপারটাকে দেখেছো, সেটা আর একবার ভালো করে দেখে নাও, দেখে নিয়ে দেখো যে কোথাও কোনো কিছু ঘাটতি টাটতি রয়ে গেছে কিনা। যদি ঘাটতি ফাটতি থাকে তো তুমি বলবে, দরকার হলে আমি সকালবেলা সন্ধ্যাবেলা ক্লাস নিয়েও আমি কিন্তু পুরো জিনিসটাকে করে দেবো। ঠিক আছে? তাহলে আমরা কালকে সকালে এই 2D 3Dটাকে করলে আমি দেখতে পাচ্ছি কোয়ান্টাম মেকানিক্সে আমি সিলেবাসটা কিটা দেখেছি, তাতে প্রপারলি জিনিসটা শেষ হয়ে যায়। এটা আমি কালকে করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। এন্ড অফ লেকচার তোমার আজকে 19, তাই তো? এন্ড অফ লেকচার 19। আমাদের পরীক্ষা শেষ কবে? ক্যালকাটা পরীক্ষা শেষ কবে হবে? থিওরি শেষ কবে? শুনতে পাচ্ছি না, কবে বললে? 16 তারিখে। হ্যাঁ, দেরি করবে না, প্র্যাকটিক্যাল জবে হবে। হ্যাঁ, তোমাদের ধরো আরো অন্যান্য যারা আছে আদার দ্যান ক্যালকাটা, তাদের পরীক্ষা হয়ে গেছে, ওরা বেশি তোমাদের জন্য ওয়েট করছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা আছে, সেটাকে পড়াতে হবে। হ্যাঁ, ওই জন্য ওই এরপরই ক্লাসটা শুরু করে দিও। হ্যাঁ, এ করে। আর আমি তো জ্যামের ক্লাসও শুরু করতে পারছি না, মানে ওই মানে সব একসাথে জাস্ট হচ্ছে না বলে। আমি জ্যামের ক্লাসটাও কিন্তু আগস্ট থেকে আমি আজকে লিখেওছি গ্রুপে আর কি, যে জ্যামের ক্লাসটা কিন্তু আমাদের আর 6 মাসের মতো সময় থাকছে আগস্ট থেকে শুরু করলে। 6 মাস তো আমার মিনিমাম লাগবেই পুরো জিনিসটাকে গুছিয়ে দেওয়ার জন্য, ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা গুছিয়ে দেওয়ার জন্য। সেই কাজটা আমরা কিন্তু ইমিডিয়েটলি শুরু করব। হ্যাঁ, আমি জাস্ট ওই মানে সবাই ফ্রি হতে পারছে না বলে আমি মানে একটু ওয়েট করছি, কিন্তু আর ওয়েট করলে হবে না। মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 6 মাসের মধ্যে পুরো যে চ্যাপ্টারটা 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারকে তোমার খুব কুইকলি করতে হবে আর কি। হ্যাঁ, ওটা একদম রেডি করে দিতে হবে। হয়তো এখানে সপ্তাহে একটার বদলে মাঝে মাঝে 2টো ক্লাসও লাগবে। সেটা দেখতে হবে করা যায়।